আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তোমাদের অনেক দিন ধরে জিকে পড়াই না। 2021, 22, 23 সালগুলোতে অনেক বেশি জিকে পড়াইতাম। তারপরে তোমার 24 সালে তো জুলাই আন্দোলন হলো, জিকের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল। এরপর এখন আবার 25 সাল 26 সালে আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল অ্যাড হয়েছে। সব কিছু মিলিয়ে জিকের পরিবেশটা আগের চাইতে একটু চেঞ্জ হয়েছে। তাই তোমরা জিকে নিয়ে অনেক ভয় পাও। আমার কাছে মনে হয় জিকে নিয়ে ভয় পাওয়া উচিত তোমাদের। কারণ আফটার এইচএসসি জিকে নিয়ে সিরিয়াস হলেও দেখা যায় সব বিষয় তোমরা ওই সময়টাতে আয়ত্ত করতে পারো না। তাই এইচএসসির পূর্বে অল্প অল্প করে জিকে পড়ে রাখা কিন্তু ভালো। কারণ জিকে টপিকগুলো পড়তে আনন্দ লাগে, মজা লাগে। আমার কাছে মনে হয় যে আলাদা করে একটা কিছু জানতেছি, আলাদা করে একটা কিছু শিখতেছি। আচ্ছা, তোমরা একটু জানাও তোমরা কে কোন ব্যাচ থেকে আছো। তোমরা কে কোন ব্যাচ থেকে এখানে ক্লাস করছো একটু জানাও তো। আমরা আজকে জিকে অনেকটুকু টপিক পড়বো এবং একদম ক্লিয়ার করে দিব। ক্লাসেই দেখবা পড়াগুলো খুব সুন্দরভাবে তোমাদের মাথায় ঢুকে যাচ্ছে। তোমরা অনেকেই আছো আমাদের সাথে এখানে। ইলমা আছো, ইলমা তো আমাদের প্রি মেডিকেল কোর্সের স্টুডেন্ট। আমাদের প্রি মেডিকেল কোর্সের সাথে একটা সুবিধা কি জানো? আমাদের যে জিকে ইংলিশ কোর্স, এটা ওদের আর কিনতে হবে না। অর্থাৎ আমাদের জিকে ইংলিশ কোর্স যেটা আসবে সামনে, বা স্পেশাল জিকে ইংলিশ কোর্স যেটা আসে, সেটা প্রি মেডিকেলেরা অটো ফ্রি পেয়ে যায়। এটা প্রি মেডিকেলদের একটা সুবিধা। ওকে, হুমায়রা জান্নাত আছো, ফাহিমা আছো, রিয়া আছো, অনেকেই আছো আমাদের। আচ্ছা, তোমরা কে কে আমাদের প্রি মেডিকেল কোর্স থেকে আছো একটু কমেন্ট করতে পারো। এবং আমার ক্লাস আগে কেউ করেছো কিনা বা আজকে প্রথম করতেছো কিনা একটু আমাকে জানাও। তোমরা যারা আগে আমার জিকে ক্লাস করছো, ইউটিউবে আছে, গত 2-3 বছর আগের ক্লাস ইউটিউবে প্লেলিস্ট আকারে আছে। এই 2026 সালে নতুন করে জিকে ক্লাস আমি এখনও নেইনি, তাই তোমাদের দিয়ে শুরু করতেছি। আচ্ছা, ইস্তিয়া, আচ্ছা ইস্তিয়া আহমেদ তোমার নাম বলছি। 2026 ব্যাচে তুমি। সাদিয়া ইয়াকুব 2026 ব্যাচের। ইলমা 2026 ব্যাচের। খাদিজাতুল কুবরা 2026 ব্যাচের। মাহমুদা জাকারিয়া তুমি 2027 ব্যাচের। স্মৃতি পালো তুমি হচ্ছে 2025-এর। ওকে, হুমায়রা জানো সবাই 2026 আর 25 আর হচ্ছে 27। 25, 26, 27 তিনটা ব্যাচ আমাদের একই সাথে আছে। অনলাইন হতে একটা সুবিধা আছে, আমরা 3 ব্যাচে একটা ক্লাসই 3 ব্যাচে করতে পারতেছো, কারণ এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে তোমাদের প্রত্যেকেরই দরকারি। তো এই ক্লাসটা কেউ মিস করবা না আশা করি। ওকে, সবাই ক্লাসে জয়েন করে ফেলো। একটা কাজ করতে পারো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, এবং তোমরা যারা লাইভে আসো তারা অবশ্যই লাইভটাতে একটা লাইক দাও। মানে কমেন্ট সেকশনে না, যেখানে লাইক অপশন থাকে পোস্টের ওইখানে। তাহলে এই পোস্টটার রিচ বেড়ে যাবে এবং তোমাদের ফ্রেন্ডরা ক্লাসটা দেখতে পাবে। ওকে, এই ইসমি বলতেছো প্রি মেডিকেলের। আমাদের প্রি মেডিকেলের বাচ্চারা অনেক অ্যাক্টিভ, তোমরা অনেক পড়াশোনা করো, ক্লাস করো। আমার কাছে ভালো লাগে এটা যে প্রি মেডিকেলের স্টুডেন্টরা অনেক সিরিয়াস। ওকে, চলো ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, সবাই একদম অ্যাক্টিভ থাকবা, কিন্তু আমি যেভাবে স্পিডে যাবো আমার সাথে যাইতে পারবা না সবাই। একদম অনেক স্পিডে করে আজকে আমরা পড়া শুরু করব। অনেক দিন ধরে অনেক চিল্লায় পড়াই না, অনেক স্পিডে পড়াই না। তোমরা বলো যে আফসানা আপু অনেক স্পিডে পড়ায়, অনেক দ্রুত কথা বলে, মাথায় ঢুকে না, সব মাথার উপর দিয়ে যায়। তাই আমি অনেক ভদ্র হয়ে গেছি, একদম ভদ্র বাচ্চা। দেখছো না একদম যে আমি সাধারণ জ্ঞান, তোমরা সবাই আমাকে অবহেলা করো, কিন্তু আমি তোমাদের আসল খেলাটা দেখাবো মেডিকেল ভর্তি পরীক্ষায়। ওকে, ঠিক আছে, চলো আমরা ক্লাস শুরু করে দিই বাচ্চারা। ওকে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। একদম ক্লাসের পড়া ক্লাসে রেডি হয়ে যাবে। তাই ক্লাস যতক্ষণ চলবে আমাদের মনোযোগটা ঠিক ততক্ষণ ধরে রাখা লাগবে। চলো আমাদের দেখি আমাদের প্রথম স্লাইডে কি আছে। আমাদের প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। দেখো, বাংলাদেশের জিকে পড়ো আর ইন্টারন্যাশনাল জিকে পড়ো, তোমার কাছে কিন্তু দুইটা মানচিত্র থাকা অবশ্যই দরকারি। মানচিত্রগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক স্পেশাল। তোমার পড়ার টেবিলের সামনে বাংলাদেশের মানচিত্রটা যদি সেট করে রাখতে পারো, তাহলে বাংলাদেশ রিলেটেড অনেক প্রশ্ন তুমি আন্দাজ করেও অ্যান্সার করতে পারবা। চলো আমরা একটু জানি বাংলাদেশের জেলা হচ্ছে 64টা। বাংলাদেশের জেলা কয়টা বাচ্চারা দ্রুত কমেন্ট করতে হবে, একদম সবাই একসাথে রিভিশন দিব আমরা। বাংলাদেশের 64টা জেলা। এই 64টা জেলার ভিতরে আমরা একটু জেলাগুলোকে একটু ভাগ করব। চলো আমরা এইভাবে একটু ভাগ করব। আমরা যদি মানচিত্রটাকে 4 ভাগে ভাগ করি বাচ্চারা, 4 ভাগে ভাগ করি, তাহলে আমরা দেখব হচ্ছে এই যে এই সাইডটা পড়ে গেছে হচ্ছে উত্তরবঙ্গ, এই সাইডটা হচ্ছে উত্তরবঙ্গ, এই সাইডটা উত্তরবঙ্গ, এইটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ। দেখো, উত্তরবঙ্গের উল্টা হচ্ছে এমনি করে, উত্তরবঙ্গের উল্টা হচ্ছে দক্ষিণবঙ্গ। একটা মজার ব্যাপার কি জানো? উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মানুষের ক্যারেক্টারও উল্টা। উত্তরবঙ্গের মানুষজন একদমই সহজ সরল, অনেক তোমার প্যাচ গোছ কম বুঝে, কিন্তু দক্ষিণবঙ্গে যারা আছে তারা অনেক বেশি প্যাচ বুঝে। আসলে একদম টোটালি আলাদা। এই সাইড আর এই সাইড একদম আলাদা, বুঝছো? উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ টোটালি আলাদা। দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বরিশাল, পটুয়াখালী, বরগুনা এগুলোও পড়ে, এটা দক্ষিণবঙ্গের দিকে। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের পূর্ববঙ্গ। এইটা হচ্ছে পূর্ববঙ্গ, পূর্বের সাইড। হ্যাঁ, এটা পূর্বের সাইড। পূর্ববঙ্গ যদি হচ্ছে আমরা নর্মালি টোটাটাই পূর্ববঙ্গ, তবে এটা পূর্বের সাইড আর কি, এটা পূর্বের সাইড।
আর আমাদের দেশের পশ্চিম সাইড হচ্ছে এই যে গোলাপি কালারের জায়গাটুকু, এগুলো হচ্ছে পশ্চিম সাইড। তাহলে আমরা স্পেশালভাবে ভাগ করে ফেলছি এবং আমাদের বিভাগ টোটাল 8টা। বিভাগ টোটাল কয়টা বলো তো? আমাদের টোটাল বিভাগ হচ্ছে 8টা। রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ। তাহলে আমাদের টোটাল বিভাগ সংখ্যা কয়টা? বিভাগ সংখ্যা হচ্ছে 8টা। সবচেয়ে সর্বশেষ বিভাগ যেটা, সেটা হচ্ছে ময়মনসিংহ। সর্বশেষ বিভাগ কোনটা, ময়মনসিংহ না কুমিল্লা? বাচ্চারা কমেন্ট করো, সর্বশেষ বিভাগ কোনটা, ময়মনসিংহ না কুমিল্লা না নোয়াখালী? নোয়াখালী বিভাগ চাও কে কে, একটু কমেন্ট করে দেখি তো, কে কে নোয়াখালী বিভাগ চাও? তোমরা অনেকেই আছো নোয়াখালী বিভাগ চাও, আমি জানি, মনে মনে চাও, সরাসরি না বললেও কিন্তু অনেকেই চাও নোয়াখালী বিভাগ হোক, তাই না? এখন নোয়াখালী বিভাগ হয়নি। আমাদের সর্বশেষ বিভাগের নাম হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ। আচ্ছা, ময়মনসিংহকে ময়মনসিং বলে কারা? ময়মনসিং বলে অনেকে, ময়মনসিং, অনেকে বলে ময়মনসিং, কিন্তু আমি ছোটবেলায় শুনতাম মমিসিং। তো মমিসিং এর কারা আছো তোমরা একটু কমেন্ট করো, মমিসিং এর কারা আছো? মমিসিং এর কারা আছো বাচ্চারা? এই মমিসিং, তোমরা যারা মমিসিংয়ে আসো, তোমাদের এখানে কিন্তু 4টা জেলা। মমিসিংয়ে কয়টা জেলা বলো তো? 4টা জেলা। মমিসিংয়ের জেলাগুলো মনে রাখবো আমরা কি দিয়ে? মজা নেস। মমিসিংয়ের মানুষের সাথে সবাই অনেক বেশি মজা নেয়, জানো? ওরা একটু বুঝে কম মনে হয়, এই জন্য ওদের সাথে না মানুষজন একটু মজা নেয়, বুঝছো? তাহলে ময়মনসিংহের জেলাগুলো মনে রাখবো আমরা কি দিয়ে? মজানেস কথাটা দিয়ে। ময়মনসিংহ জেলাগুলো মনে রাখবো মজানেস। ম দিয়ে তো ময়মনসিংহই, জ দিয়ে হচ্ছে জামালপুর, জ দিয়ে হচ্ছে জামালপুর, নে দিয়ে নেত্রকোনা, 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 আর স দিয়ে হচ্ছে শেরপুর। ঠিক আছে? তাহলে পরীক্ষায় যদি আসে নিচের কোনটা ময়মনসিংহ বিভাগের জেলা নয়? ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল। অ্যান্সার কি হবে? নিচের কোনটা ময়মনসিংহের বিভাগ নয়? ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, টাঙ্গাইল। অ্যান্সার কি হবে? দ্রুত বলো, জামালপুর, টাঙ্গাইল। অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি বলো তো। তাহলে এই যে ময়মনসিংহ বিভাগটা সবচেয়ে শেষের বিভাগ। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, আমরা এগুলো নিয়ে আরও অনেক কথাবার্তা বলবো। রাজশাহী বিভাগে অনেক পড়া আছে আজকে আমাদের। খুলনা বিভাগ, দেন চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম আর সিলেটটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে, এটা হরিকেলে পড়েছে, এটা নিয়ে আলোচনা করবো। একদম সেন্টারে রয়েছে ঢাকা। ঢাকার সাথে কিন্তু কোনো সীমান্তবর্তী দেশ নাই। তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের এই দিকটাতে ভারত, এই দিকটাতে ভারত, এই উত্তরবঙ্গের দিকটাতে পশ্চিমবঙ্গেও ভারত, তারপরে আমাদের এই যে একদম দক্ষিণবঙ্গের এই সাইডটাতে রয়েছে হচ্ছে মায়ানমার, আর এই দিকটাতে আবার ভারতের মেঘালয়, মানে 7 সিস্টার্সগুলো সব হচ্ছে আমার সিলেটের ওই সাইডটা, অর্থাৎ পূর্ববঙ্গের পূর্ব দিকের সাইডটাতে। তাহলে এই সব চারিদিকে আমাদের ঘিরে রেখেছে কে? চারদিক থেকে আমাদের ঘিরে রেখেছে কিন্তু ভারত। এর জন্য আমরা হচ্ছে ভারতের কাছে যে কোনো কিছুতে আসলে ভারতের সাথে পারতেছি না এই বস্তা আর কি। চারিদিক থেকে আমাদের একদম ঘাপটে ধরে রেখেছে ভারত। আমরা সেটাই আজকে দেখবো। ওকে, চলো আমরা পরবর্তী পেজে একটু চলে যাই, কি কি পড়া আছে দেখি। আমাদের আজকে অনেক অনেক পড়া। বাংলাদেশের মানচিত্র তাহলে সবাই সুন্দর করে আজকে একে নোট সাবমিট করবা। তোমরা যারা নোট সাবমিট করবা, জিকে হ্যাশট্যাগ দিবা, জিকে জিকে ক্লাস হ্যাশট্যাগ দিয়ে বাংলাদেশের মানচিত্রটা খুব সুন্দরভাবে আঁকবা। আজকের ক্লাসে অনেক বেশি বাংলাদেশের মানচিত্র দরকার। এখানে আমাদের একটু বাংলাদেশের পরিচিতি পড়ি আমরা। বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমাদের ভাষা বাংলা, আমাদের নাগরিকত্ব বাংলাদেশি। আমাদের ভাষা বাংলা, আমাদের নাগরিকত্ব বাংলাদেশি, রাষ্ট্র ধর্ম ইসলাম, এবং আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বা মুক্তিযুদ্ধ চলাকালীন বিভাগ ছিল মাত্র 4টা। তাহলে শুরুর দিকে বিভাগ ছিল কয়টা? শুরুর দিকে বিভাগ ছিল 4টা। কি কি বিভাগ? শুরুর দিকে বিভাগ ছিল 4টা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা। এগুলো হচ্ছে শুরুর দিকের বিভাগ। শুরুর দিকের বিভাগটা আমরা খুচরা টাকা দিয়ে মনে রাখতে পারি। খুচরা টাকা কথাটা দিয়ে আমরা শুরুর দিকের বিভাগগুলো মনে রাখতে পারি। খুচরার খ দিয়ে হচ্ছে খুলনা, খুচরার খ দিয়ে হচ্ছে খুলনা, খুচরা রা দিয়ে হচ্ছে রাজশাহী, খুচরা চ দিয়ে হচ্ছে চট্টগ্রাম, 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 এবং রা দিয়ে হচ্ছে রাজশাহী, রা দিয়ে রাজশাহী। এরপরে আমরা দেখতে পাচ্ছি তোমার টাকা মানেই ঢাকা, বুঝছো? ঢাকায় টাকা ওড়ে। তোমরা এটা বিশ্বাস করো বাচ্চারা? এই কারা কারা বিশ্বাস করো ঢাকায় টাকা ওড়ে? দেখো, টাকা কামাইতে চাইলে ঢাকা আসতে হবে, বুঝছো? তাই যদি টাকা কামাইতে চাও ঢাকা আসবা। ঢাকায় টাকা ওড়ে, তাই টাকা দিয়ে আমরা ঢাকা মনে রাখবো। টাকা দিয়ে আমরা কি মনে রাখবো? ঢাকা মনে রাখবো। তাহলে
তাহলে মুক্তিযুদ্ধ চলাকালীন আমাদের বিভাগগুলো কি কি ছিল? মুক্তিযুদ্ধ চলাকালীন আমাদের বিভাগগুলো ছিল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। এটা মনে রাখবো আমরা খুচরা টাকা দিয়ে, খ দিয়ে খুলনা, চ দিয়ে চট্টগ্রাম, র দিয়ে রাজশাহী, এবং টাকা মানেই ঢাকা, বুঝছো? টাকা ইজ ইকুয়াল টু ঢাকা, বা ঢাকা ইজ ইকুয়াল টু টাকা, ঢাকায় টাকা উড়ে। ওকে, তাহলে এটা আমরা পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান বিভাগ 8টা, সবচেয়ে শেষের বা সবচেয়ে ছোট বিভাগ যদি বলা হয় তাহলে ময়মনসিংহ। সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ, এবং ময়মনসিংহে মাত্র 4টা উপজেলা আছে, জেলা আছে। সেই জেলাগুলোর নাম আমরা মজানের কথা দিয়ে বলছি। বাংলাদেশের রাজধানী ঢাকা, আর বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, বাংলাদেশের প্রাচীনতম রাজধানী কোথায় বলো? কমেন্ট করো। বাংলাদেশের প্রাচীনতম রাজধানী হচ্ছে আমার এলাকায়, আমি ভবিষ্যতে মানে যেখানে এমপি হতে যাচ্ছি আর কি, তোমাদের কল্পনায় সেই জায়গায় হচ্ছে বাংলাদেশের রাজধানী ছিল একটা সময়। সেই জায়গাটার নাম কি দেখি পারো কি না? আমি খুব প্রাউড ফিল নিয়ে, মানে ছোটোবেলা থেকে প্রাউড ফিল করতাম এই বিষয়টা নিয়ে, যে আমি হচ্ছে বিক্রমপুরের মানুষ। বিক্রমপুর আমাদের মুন্সিগঞ্জ, তোমার টোটালি আগে বিক্রমপুর নাম ছিল। তো এই বিক্রমপুর হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম রাজধানী ছিল একটা সময়। বিক্রমপুর বাংলাদেশের প্রাচীনতম রাজধানী ছিল। বিক্রমপুর বাংলাদেশের প্রাচীনতম রাজধানী ছিল। ওকে, এরপরে আসো বাংলাদেশের জেলা সম্পর্কে কিছুটা তথ্য আমরা আজকে জানবো। আমাদের 64টা জেলা, তাই না? আমাদের 64টা জেলা। সবচেয়ে বড় জেলার নাম, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, সবচেয়ে বড় জেলার নাম কি? সবচেয়ে বড় জেলার নাম হচ্ছে রাঙ্গামাটি। সবচেয়ে বড় জেলার নাম কি বলো তো? সবচেয়ে বড় জেলার নাম হচ্ছে রাঙ্গামাটি। সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। সবচেয়ে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ না থাকলে মেহেরপুর হতে পারে। সবচেয়ে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ না থাকলে মেহেরপুর হতে পারে। সবচেয়ে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ না থাকলে মেহেরপুর হতে পারে। প্রথম ডিজিটাল জেলা, ডিজিটাল জেলা যশোর। এই যশোরের বাচ্চা কাচ্চা কে কে আছে দেখি তো? যশোর সম্পর্কে কি কি ধারণা আছে বলো তো? আমাদের সবচেয়ে বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। বেনাপোল কোথায় অবস্থিত? বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। বেনাপোল কোথায় অবস্থিত? বেনাপোলের সাথে ভারতের কোন স্থলবন্দরের সম্পর্ক আছে? বাংলাদেশিটা বেনাপোল, ভারতেরটার নাম কি? তোমরা দেখি জারগির কমেন্ট করে জানাবা। ওকে, তাহলে আমি যেটা বলতেছিলাম, সবচেয়ে বড় স্থলবন্দরের নাম কি? সবচেয়ে বড় স্থলবন্দরের নাম হচ্ছে বেনাপোল। বেনাপোলও কিন্তু যশোর অবস্থিত। প্রথম ডিজিটাল জেলা হচ্ছে যশোর। এটাই শত্রুমুক্ত জেলা, প্রথম শত্রুমুক্ত জেলা। আমাদের শত্রু বলতে তো পাকিস্তানকে বোঝানো হচ্ছে এখানে। তো প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর। 6 ডিসেম্বর এটা মুক্তিযুদ্ধের সময় শত্রুমুক্ত হয়, এবং উপজেলার সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। আসলে এই জায়গায় এই ইনফরমেশনগুলো একটু চেঞ্জেবল। 495টা উপজেলা বলা হচ্ছে, চেঞ্জ হতে পারে এটা। ঢাকা মহানগরে থানার সংখ্যা হচ্ছে 46টা, জেলা হচ্ছে 13টা। ঢাকা মহানগরে আসন কয়টা বাচ্চারা? জেলা হচ্ছে 13টা, কিন্তু সংসদীয় আসন কয়টা? জেলা 13টা ঢাকা মহানগরে, কিন্তু সংসদীয় আসন কয়টা? সংসদীয় আসন কয়টা দেখে তোমরা জানো কিনা? কিছুদিন আগে নির্বাচন হয়েছে, সংসদীয় আসন কয়টা দ্রুত আমাকে জানাও। ঢাকাতে সংসদীয় আসন কয়টা, এবং 1 নাম্বার সংসদীয় আসন কোনটা? 300 নাম্বার সংসদীয় আসন কোনটা? কমেন্ট করে জানাতে হবে, এগুলো জানতে হবে বাচ্চারা। বাংলাদেশের 1 নাম্বার সংসদীয় আসন কই? বাংলাদেশের 300 নাম্বার সংসদীয় আসন কই? এবং ঢাকাতে টোটাল কয়টা আসন? ঢাকাতে টোটাল কয়টা আসন দেখি জানো কিনা তোমরা? দেখি আমাদের এখানে ঢাকাতে টোটাল কয়টা আসন। 1 নাম্বার আসনের নাম কি? 300 নাম্বার আসনের নাম কি? পরে বলে দিব আমি তোমাদের। 1 নাম্বার আসনের নাম কি? 300 নাম্বার আসনের নাম কি? এবং ঢাকাতে টোটাল কয়টা আসন? তোমাদের কাছে আমার প্রশ্ন। এই বাকি পড়াগুলো একটু পড়বা। বাংলাদেশের প্রথম জেলার নাম হচ্ছে চট্টগ্রাম জেলা, সবার আগে হয়েছিল। এইখানে কিছু জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি এক নজরে বাংলাদেশের বিষয় বলে। দেখো বাচ্চারা, এগুলো আমি ক্লাস নার্সারিতে পড়ছি। হ্যাঁ, এখন তোমাদের এগুলো পড়াচ্ছি, তোমরা বুড়া মানুষ, তারপরে তোমাদের পড়াচ্ছি। নার্সারির পড়া একটা রিভিশন দিব জাস্ট, আর কিছু না। দেখো বাংলাদেশের ভাষা হচ্ছে বাংলা। আমাদের জাতীয় ভাষার নাম কি? জাতীয় ভাষার নাম বাংলা। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। এবং জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল। তোমাদের কাছে আমার প্রশ্ন, দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি? তোমাদের কাছে আমার প্রশ্ন, দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি? দ্রুত কমেন্ট করতে হবে। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি? দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি? আচ্ছা, 1 নাম্বার বলতেছো পঞ্চগড়, 300 নাম্বার হচ্ছে বান্দরবান। না, 300 নাম্বার বান্দরবান না, ভালো করে বলো। 1 নাম্বার পঞ্চগড় ঠিক আছে, কিন্তু 300 নাম্বার আসনটা ভালো করে বলো। ঢাকায় হচ্ছে 20টা আসন। হ্যাঁ, ঢাকায়। আচ্ছা, পার্বত্য বান্দরবন হচ্ছে তোমার 300 নাম্বার আসন। তাহলে 1 নাম্বার আসন হচ্ছে পঞ্চগড়। আর বান্দরবন কোথায় খেয়াল করে দেখো, কোনাকুনি, মানে একদম হচ্ছে উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে, একদম দক্ষিণবঙ্গে এসে শেষ হয়েছে, মানে আসন সংখ্যা চিন্তা করবা। বান্দরবান তো চট্টগ্রামে, চট্টগ্রাম তো দক্ষিণবঙ্গে, আর পঞ্চগড় তো ওই হচ্ছে তোমার মানচিত্রের উত্তরবঙ্গে। তাহলে উত্তরবঙ্গে 1 নাম্বার, আর বান্দরবান যেখানে 300 নাম্বার। ঠিক আছে, পার্বত্য বান্দরবন হবে। ঠিক আছে, পার্বত্য বান্দরবন হচ্ছে 300 নাম্বার।
তারপরে আমাদের হচ্ছে ঢাকাতে আসন সংখ্যা টোটাল 20টা। এটা একটু ভালো করে পড়বো আমরা। কপসিকাল সাউলারিস, ঠিক আছে, কপসিকাল সাউলারিস। এবার শাপলা, শাপলা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল। শাপলা, সাদা শাপলা, কিন্তু লাল শাপলা জাতীয় ফুল না, সাদা শাপলা জাতীয় ফুল। সাদা শাপলা অপশনে যদি থাকে সাদা শাপলা, লাল শাপলা, অ্যান্সার হবে সাদা শাপলা। সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। এবং এই জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কি দেখি, কে কে পারো? জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কি দেখি, জানো কি না? তোমরা তো মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তো এই জাতীয় জিনিসপত্রের বৈজ্ঞানিক নাম জানা তোমাদের দরকার। তো জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কি, দ্রুত বলো তো, জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কি? অনেক ইজি পড়াচ্ছি ফাতেমা, দ্রুত না পড়লে আজকে ক্লাস 3-4 ঘন্টা হয়ে যাবে। যতটুকু পড়াচ্ছি অ্যান্সার দাও আমার সাথে সাথে। বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা, এবং বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। প্যান্থেরা লিউ, প্যান্থেরা লিউ না প্যান্থেরা টাইগ্রিস, দেখছো আমি প্যান্থেরা লিউ বলছি, ওইটা হচ্ছে সিংহ। আর প্যান্থেরা টাইগ্রিস হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম। তাহলে রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম পড়বা। জাতীয় বন হচ্ছে সুন্দরবন, জাতীয় বন সুন্দরবন, বাংলাদেশের সুন্দরবনে বেশি অংশ পড়ছে। জাতীয় বৃক্ষ হচ্ছে আম গাছ। জাতীয় ফল কাঁঠাল। ছোটবেলায় আমার খুবই মন খারাপ হতো যে জাতীয় ফল কেন আম দেওয়া হলো না, জাতীয় ফল আম দেওয়া উচিত ছিল, এটা আমার অনেক ইচ্ছা ছিল যে জাতীয় ফল আম হইলে ভালো হতো আর কি, ছোটবেলায় ভাবতাম। তো জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল, কিন্তু জাতীয় গাছের নাম আম গাছ। আমের বৈজ্ঞানিক নাম কি আর কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি দেখি পারো কি না? আমের বৈজ্ঞানিক নাম কি, কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি? দ্রুত কমেন্ট করতে হবে। আমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যানগিফেরা ইন্ডিকা, আর কাঁঠালের বৈজ্ঞানিক নাম হচ্ছে হেটারোকার্পাস আর্থোফাইলাস হেটারোকার্পাস, ঠিক আছে, আর্থোফাইলাস হেটারোকার্পাস, এটা হচ্ছে তোমার কাঁঠালের। আর ইলিশের বৈজ্ঞানিক নাম কি? ইলিশ হচ্ছে জাতীয় মাছ। দেখো আমাদের জাতীয় মাছ কিন্তু সেই লেভেলের মাছ, জাতীয় মাছ মানে টেস্টের দিক থেকে, সুন্দরের দিক থেকে, সব দিক থেকে আমাদের একদম দারুণ একটা মাছ হচ্ছে ইলিশ। তো ইলিশের বৈজ্ঞানিক নাম হচ্ছে টেনিওলোসা ইলিশা, তাই না? ইলিশের বৈজ্ঞানিক নামটা কি, কমেন্ট করো। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, এই মসজিদগুলো এইসবগুলো একটু একবার দেখো। জাতীয় জাদুঘর শাহবাগ ঢাকা। জাতীয় পতাকা লাল সবুজের মধ্যে লাল বৃত্ত। কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবিকে, বিশ্বকবি বললে রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু জাতীয় কবি যদি বলা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবিকে, বিদ্রোহী কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো এটা খেয়াল রাখো। জাতীয় পার্ক শহীদ জিয়া শিশু পার্ক, ইম্পর্ট্যান্ট। জাতীয় পার্ক শহীদ জিয়া শিশু পার্ক, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, মানে হাসার কিছু নাই সত্যিকার অর্থে। আমাদের যে জেনারেল নলেজ, তো যেই সরকার ওই সময় ওই দিকে টানতে হবে জেনারেল নলেজ, এটা পরীক্ষাতে আসবে, কিছু করার নাই আমাদের। আজকে জিয়াউর রহমান সম্পর্কে অনেক কিছু জানার দরকার তোমাদের আরও। তো পার্ক হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক, জাতীয় পার্ক শহীদ জিয়া শিশু পার্ক। জাতীয় খেলা কাবাডি। আজ কাবাডি খেলা কীরকম জানো? কাবাডি খেলা হচ্ছে একদম টাই না, একজনকে আরেকজন ফালাই দিবে, মানে টানাটানি টাইপের খেলা। ছোটবেলায় কাবাডি হচ্ছে হাডুডু বলা হয় কাবাডি খেলাকে, তোমরা জানো? কাবাডি খেলার আরেক নাম হচ্ছে হাডুডু খেলা। তো এটা হচ্ছে একজনকে টেনে ফেলে দেবো। বাংলাদেশের মানুষের ক্যারেক্টারের সাথে মিলে যায় অনেকটা, বুঝছো, এই খেলার সাথে, জাতীয় খেলার সাথে। বাংলাদেশের মানুষ এরকম যে একজন যদি ভালো কিছু করতে যায় তাদের টেনে নামাই দিতে হবে, এরকম একটা টেন্ডেন্সি থাকে বাংলাদেশের মানুষের। তো এই জাতীয় খেলার সাথে মিলে গেছে। তাহলে যাই হোক, আমরা অনেক কিছু জানলাম এখান থেকে, আর কিছু না। বাংলাদেশের সীমান্তবর্তী স্থান, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এখন আমরা খুব দরকারি টপিকে ঢুকে যাচ্ছি বাচ্চারা, যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আসবেই। তো আমরা একটু আমাদের টপিকগুলো একটু দেখি। তোমরা সবাই একটা কাজ করো, ক্লাসটাতে একটা লাইক চিহ্ন দাও, বা ক্লাসের ওখানে একটা রেক দাও। আর তোমরা জানো 2021 সালে একটা স্মৃতি তোমাদের সাথে শেয়ার করি। আমি 400 কোশ্চেনের একটা PDF দিছিলাম, হ্যাঁ, জাস্ট আমার মনে চাইছে যে 400টা কোশ্চেন আমি স্টুডেন্টদের দেই জিকেতে, এবং সেই 400 কোশ্চেন কুষ্টিয়া, রাজশাহী, বিভিন্ন জায়গাতে যে তোমার ফটোকপির দোকানদার আছে না, ওনারা প্রিন্ট করে একদম রেখে দিত। মানে সবাই যে আফসানাপুর 400 কোশ্চেন বলে, আপু আপনি তো আমাদের এলাকায় ফেমাস, সবাই বলে যে আফসানাপুর 400 কোশ্চেন লাগবে। পরীক্ষার আগে ঠিকই কি হয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় সেই বছর ওইখান থেকে 9টা কোশ্চেন কমন পড়ে গেছে। মানে সেই বছর একদম ফাটাফাটি একটা অবস্থান, যে আমি যে 400টা কোশ্চেন দিছিলাম ওখান থেকে 9টা কোশ্চেন কমন পড়ে গেছে। বেশিরভাগ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল, তবে 400টার ভিতরে 9টা কোশ্চেন কমন পড়া একটা মিরাকল টাইপের অবস্থা ছিল। এবং আমি যাদের সাথে, যত স্টুডেন্টের সাথে দেখা হয়েছে, গার্ডিয়ানরা সহ বলতেছিল যে আমার মেয়ের চান্সটা ছুটে যাইতো যদি জিকে এই 400টা কোশ্চেন থেকে কমন না পড়তো, কারণ ওইখানে জিকে প্রিপারেশন ভালো ছিল না অনেকেরই, ওইটা দিয়ে অনেকে কাভার করে ফেলছিল। তো এখন আসলে দিন চেঞ্জ হয়েছে, আগের মতো সেই দিন আর নাই। এখন জেনারেল নলেজ একটু ভালো করেই পড়াশোনা করতে হবে, কারণ ইন্টারন্যাশনাল যুক্ত হচ্ছে, রিসেন্ট ইনফো থেকে এখন কোশ্চেন বেশি আসতেছে। তো রিসেন্ট ইনফোগুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে। তবে ফিক্সড যে টপিকগুলো আছে, এই টপিকগুলো আমরা বাদ দিতে পারবো না। তাহলে দেখো, আমরা এখন একটু আমাদের বাংলাদেশের সীমান্তের সাইডগুলো একটু দেখবো। আমরা বাংলাদেশের মানচিত্রটাকে কয়টা ভাগে ভাগ করেছি? বাংলাদেশের মানচিত্রটাকে 4টা ভাগে ভাগ করেছি, তাই না? এই 4টা ভাগে ভাগ করার মধ্যে আমরা একটু খেয়াল করব উত্তরবঙ্গের জেলা,
উত্তরবঙ্গের উপজেলা, উত্তরবঙ্গের স্থান একই সাথে পড়বো। আচ্ছা তোমাকে যদি আমি বলি জেলা, উপজেলা আর স্থান, এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? মানে সিরিয়ালে কি কি যাবে? জেলা, উপজেলা, স্থানের মধ্যে সবার আগে জেলা আসবে না? সবার আগে জেলা আসবে, তারপরে উপজেলা আসবে, তারপরে স্থান আসবে। তো আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, উত্তরবঙ্গের সবচেয়ে উত্তরের জেলার নাম হচ্ছে পঞ্চগড়। উত্তরবঙ্গের সবচেয়ে উত্তরের জেলার নাম হচ্ছে পঞ্চগড়। উত্তরবঙ্গের সবচেয়ে উত্তরের উপজেলার নাম হচ্ছে তেঁতুলিয়া। উত্তরবঙ্গের সবচেয়ে উত্তরের স্থানের নাম হচ্ছে বাংলাবান্ধা অথবা জায়গিরজোত। বাংলাবান্ধা অথবা জায়গিরজোত, এটা তুমি মনে রাখবা পাঁচটা তেঁতুল বান্ধা কথাটা দিয়ে। পাঁচটা তেঁতুল, পাঁচটা তেঁতুল, পাঁচটা তেঁতুল বান্ধা, পাঁচটা তেঁতুল বান্ধা, ঠিক আছে? পাঁচ দিয়ে হচ্ছে পঞ্চগড়, তেঁতুল দিয়ে তেঁতুলিয়া, বান্ধা দিয়ে বান্ধা, বাংলা বান্ধা। পাঁচটা তেঁতুল বান্ধা যায়, পাঁচটা তেঁতুল বান্ধা যায়, যায় দিয়ে জায়গিরজোত। পাঁচটা তেঁতুল বান্ধা যায়, যায় দিয়ে জায়গিরজোত। পাঁচটা তেঁতুল বান্ধা যায়, যায় দিয়ে জায়গিরজোত। ও আমাদের এই উত্তরের তিনটা জিনিস কিন্তু একত্রে আমরা মনে রাখতে পারতেছি। পাঁচটা তেঁতুল বান্ধা যায়, তার মানে আমাদের প্রথমে আসবে জেলা, তারপরে আসবে উপজেলা, তারপরে আসবে অবস্থান, তাই না? তাহলে এইভাবে কিন্তু আমরা এই নেমোনিকটা ইউজ করে এগুলো মনে রাখতে পারবো। পরীক্ষার হলে কি হয় জানো? তেঁতুলিয়া কি উপজেলা না জেলা? তেঁতুলিয়া কি উপজেলা? টেকনাফ কি জেলা না উপজেলা? মানে এরকম মাথাটা না এইভাবে পাজেলড হয়ে যায়, বুঝছো? তো আমি একটা চিন্তা করছি যে এত পাজেলড হওয়ার কিছু নাই, এই জিনিসগুলো আমি তোমাদের একদম নেমোনিকের মাধ্যমে বুঝাই দিব। এবং অনলাইনে বলা যায় সবার আগে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যে জেনারেল নলেজও পড়ানো যায় সুন্দর করে, সেটা মেডিকেল ড্রিমে আমি এনেছিলাম। আমার একটু বলতে ভালো লাগে না এইসব ব্যাপারগুলা, যে এটা আমি এনেছি, সবার আগে আমি শুরু করেছি, কিন্তু এখন মনে পড়লো যে এই নেমোনিকগুলো আমি তখন তৈরি করেছিলাম। সেই 2021 সালের কথা। 2021 সাল 22 সালে অনেক ভালো করে জেগে শুনতো, তখন তো স্মার্ট বোর্ড ছিল না, লিখে লিখে পড়াইতাম, অন্যরকম একটা স্মৃতির ব্যাপার ছিল। যাই হোক বাচ্চারা, আবার মেডিকেল ড্রিমে তোমরা ক্লাস করা শুরু করো, তোমাদের জন্য ভালো ভালো কিছু থাকবে। এরপর দেখো সর্বদক্ষিণের স্থান, এই যে সবার দক্ষিণের জায়গাটা চলে আসছে, এই যে দেখো সর্বদক্ষিণ, এই যে সর্বদক্ষিণ, এই সর্বদক্ষিণের জেলার নাম হচ্ছে কক্সবাজার। সর্বদক্ষিণের জেলা, তোমাদের খালেদ ভাইয়ের বাড়ি হচ্ছে কক্সবাজার। তোমরা যারা বেড়াইতে যাবা খালেদ ভাইয়ের বাড়িতে যায় উঠবা, বুঝছো? খালেদ ভাইদের বাড়ি একদম সি বিচের পাশে। তো তোমাদের খালেদ ভাইয়ের বাড়ি কোথায়? কক্সবাজার। কক্সবাজার হচ্ছে জেলা, আর টেকনাফ হচ্ছে উপজেলা। সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন একটা দ্বীপ, সেন্ট মার্টিন না থাকলে সেরা দ্বীপ হবে। সেন্ট মার্টিন একটা দ্বীপ, সেন্ট মার্টিন না থাকলে সেরা দ্বীপ হবে। ওকে, এগুলো ভালোভাবে মনে থাকে যদি ওই সব জায়গায় যাওয়া হয়। দেখো বাচ্চারা ওই সব জায়গায় যেতে হলে টাকা লাগবে, সময় লাগবে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে স্টুডেন্টদের এখন এই সময় নাই, মানে তুমি হয়তো বা চান্স পাওয়ার পরে যেতে পারবা, তখন তো তোমার টাইম শেষ। তাই এখন আমাদের এভাবেই পড়তে হবে, যে সময় যেটা, জীবন যখন যেখানে যেমন, বুঝছো? দেখো দক্ষিণের জেলার নাম কক্সবাজার, টেকনাফ হচ্ছে উপজেলা, এবং সেন্ট মার্টিন বা সেরাদ্বীপ হচ্ছে তোমার স্থান, ঠিক আছে? সেন্ট মার্টিন না থাকলে সেরাদ্বীপ হবে। আর যদি সেন্ট মার্টিন সেরাদ্বীপ দুইটা একসাথে থাকে তাহলে অ্যান্সার সেরাদ্বীপ হবে। সেরাদ্বীপ বেশি প্রায়োরিটি। তবে যদি অপশনে সেরাদ্বীপ না থাকে, শুধু সেন্ট মার্টিন থাকে, তাহলে তখন তুমি সেন্ট মার্টিনকে নিতে পারো। তাহলে এটা আমরা মনে রাখবো। বাজারের টাকা ছেঁড়া, দেখো বাজারে দেওয়ার সময় আমরা সব টাকা পয়সা যেগুলো একটু ছিঁড়া ছেঁড়া পুরান পুরান সব দিয়ে দিই যে চলে যাবে, কাজে লেগে যাবে। বাজারের টাকা ছেঁড়া, বাজারের টাকা কীরকম বাচ্চারা? বাজারের টাকা ছেঁড়া, বাজারের টাকা, বাজারের টাকা ছেঁড়া, বাজারের টাকা ছেঁড়া। বাজার দিয়ে হচ্ছে কক্সবাজার, বাজার দিয়ে কক্সবাজার, টাকা দিয়ে টেকনাফ, বাজার দিয়ে কক্সবাজার, টাকা দিয়ে টেকনাফ, ছেঁড়া দিয়ে সেরাদ্বীপ, ছেঁড়া দিয়ে ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ অপশনে না থাকলে, সেরাদ্বীপ অপশনে না থাকলে কি হবে? সেরাদ্বীপ অপশনে না থাকলে সেন্ট মার্টিন হবে। সেরাদ্বীপ অপশনে না থাকলে সেন্ট মার্টিন হবে। ওকে, এরপরে আমরা পূর্বে চলে যাব। পূর্বে দেখো এই যে এদিকে, এই দিকটাতে হচ্ছে বান্দরবান আছে, পূর্বে হচ্ছে বান্দরবান, এদিকে বান্দরবান, থানচি, এই যে পূর্বের এই জায়গাগুলোতে আর কি। তো বান্দরবান, থানচি, আখাইনঠং, বান্দরবান, থানচি, আখাইনঠং, এটা মনে রাখবা, বান্দর থানায় আসছে, এটা দিয়ে মনে রাখা যায়। আর পশ্চিমে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, মনাকষা। চাঁপাইনবাবগঞ্জ খুঁজে বের করো। সর্বপশ্চিমের জেলার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ জেলা খুঁজে পাচ্ছি না যদিও, যাই হোক এইদিকে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ একটা জেলা আছে, এই যে নবাবগঞ্জ, এই যে চাঁপাইনবাবগঞ্জ জেলা। চাঁপাইনবাবগঞ্জের মধ্যে রয়েছে আমাদের শিবগঞ্জ উপজেলা। চাঁপাইনবাবগঞ্জের মধ্যে রয়েছে শিবগঞ্জ উপজেলা। শিবগঞ্জ উপজেলার মধ্যে রয়েছে মনাকষা নামক একটা জায়গা। তো তুমি এটা মনে রাখবা, চাপা শিবের মনে, চাপা শিবের মনে। চাপা কার মনে বলো তো বাচ্চারা? চাপা, চাপা শিবের, চাপা শিবের মনে, চাপা শিবের মনে। চাপা দিয়ে চাঁপাইনবাবগঞ্জ, শিবের দিয়ে শিবগঞ্জ, মনে দিয়ে মনাকষা। চাপা দিয়ে চাঁপাইনবাবগঞ্জ, শিবে দিয়ে শিবগঞ্জ, ম দিয়ে মনাকষা। আশা করি এটা ক্লিয়ার না সবার? এই জিনিসটা ক্লিয়ার না? রিপিট করি চলো একটু আমরা। সর্ব উত্তরের, তোমাদের প্রশ্ন করি, সর্ব উত্তরের জেলার নাম কি? দ্রুত বলো, সর্ব উত্তরের জেলার নাম কি? সর্ব উত্তরের জেলার নাম কি?
সর্বদক্ষিণের উপজেলার নাম কি? সর্বদক্ষিণের উপজেলার নাম কি? দুটো প্রশ্নের উত্তর দিবা তোমরা এখন। সর্ব উত্তরের জেলার নাম কি? সর্বদক্ষিণের উপজেলার নাম কি? সর্ব উত্তরের জেলার নাম কি? সর্বদক্ষিণের উপজেলার নাম কি? তোমাদের কাছে আমার প্রশ্ন, অ্যান্সার করো তোমরা। এই যে এখানে আমরা এখন একটা দারুণ জিনিস শিখবো। আচ্ছা, তোমরা তো বাংলাদেশের কথা জানো তাই না? আমরা একটা ছোট দেশ, অনেকগুলো মানুষ সেখানে গিজ গিজ করে এবং সবাই শুধু মারামারি করে, বুঝছো? সবাই খাবার নিয়ে মারামারি করে, জায়গা নিয়ে মারামারি করে, কেউ কিছু ভালো করতে পারলে তারে নিয়ে মারামারি করে, মানে মারামারি করতেছে। চিন্তা করে একটা ছোট দেশ, এখানে অনেকগুলো মানুষ, সবাই শুধু এক একটা জিনিসের জন্য এক একজনের সাথে মারামারি করতেছে। এইটা ভাবতে কি এরকম লাগে না? একদম ভাবতে গেলে মেজাজটা খুবই খারাপ লেগে যায় যে এত ছোট একটা দেশ, সেই জায়গাতে মানুষগুলো সবাই মিলে মারামারি করতেছে। যাই হোক, এখন আমরা দেখতেছি আমাদের সেই ছোট দেশ, আমাদের প্রিয় দেশ, যাকে আমরা অনেক জীবনের চাইতে বেশি ভালোবাসি, সেই প্রিয় দেশটা দেখো তো। এই যে সেই প্রিয় দেশটা, এই যে আমাদের সেই প্রিয় দেশটা, আমাদের স্বপ্নের দেশ, আমাদের বাংলাদেশ। এই যে দেখো বাংলাদেশের মানচিত্রটা, এই যে, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র। ওকে, আমরা বাংলাদেশের মানচিত্রটুকু দেখলাম। এই যে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের মানচিত্রের নিচের দিকে কিন্তু বঙ্গ উপসাগরের বিরাট একটা অংশ। আমাদের কিন্তু প্লাস পয়েন্ট এটা। পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যে সকল দেশে তাদের নিজস্ব সমুদ্র সীমান্ত নাই, নিজস্ব সমুদ্র বন্দর নাই, কিন্তু আমাদের নিজস্ব সমুদ্র বন্দর আছে। আমরা কিন্তু অনেক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। আমরা চাইলে নিজেরা উৎপাদন করে, নিজেরা যদি সবাই পরিশ্রম করি, আমাদের নিজেদের দেশ আমরা নিজেরা চালাতে পারবো। অনেক দিক থেকে আমরা স্বয়ংসম্পূর্ণ, কারো উপর আমাদের ডিপেন্ডেন্ট হওয়ার দরকার নাই, বুঝছো? তো আমরা তো আলসা, আমরা এত নিজেরা ভালো করে চলতে পারতেছি না, একটাই কারণ যে আমরা আলসা। যাই হোক, যেটা বলতেছিলাম, এটা দেখতে বর মতো না, বাংলা অক্ষর বয়ের মতো না, বাংলা অক্ষর বয়ের মতো। তাহলে প্রশ্ন যদি হয় পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বদ্বীপের নাম কি? পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বদ্বীপের নাম কি বাচ্চারা? পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বদ্বীপের নাম কি? পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে বাংলাদেশ। এই যে দেখো বাংলাদেশ, এবং বাংলাদেশের পাশে রয়েছে ভারত, এই যে ইন্ডিয়া। বাংলাদেশের পাশে রয়েছে ভারত, এটা কলকাতা, কলকাতা লেখা। বাংলাদেশের পাশে রয়েছে কলকাতা, কলকাতা অর্থাৎ এই জায়গাটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই জায়গাটা হচ্ছে পশ্চিমবঙ্গ। মাঝে মাঝে আমার খুব মনে হয় কি যে পশ্চিমবঙ্গ আর দক্ষিণবঙ্গ যদি একসাথে থাকলো, অ্যাটলিস্ট বাংলা ভাষায় যারা কথা বলে, তাহলে কিন্তু আমরা অনেকগুলো স্টুডেন্ট বেশি পাইতাম, তোমাদের ক্লাস বেশি নিতে পারতাম, তোমরা অনেক একসাথে অনেকগুলো বাংলা ভাষাভাষী স্টুডেন্ট ক্লাস করতে পারতাম। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর এটা হচ্ছে পূর্ববঙ্গ। এইটুকুতে বাংলা ভাষাভাষী মানুষ একদম সবাই পিওর বাংলা ভাষায় কথা বলে। যাই হোক, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এখানে রয়েছে কলকাতা। ভারতের পশ্চিমবঙ্গ আমাদের দেশেরও পশ্চিম সাইড, আমাদের দেশের পশ্চিম সাইডের সাথেই ভারতের পশ্চিমবঙ্গ। এবং আমাদের এই দিকটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের পূর্ব দিক। পূর্ব দিকে যে সিলেটের আশপাশে এই জায়গাগুলোতে, এই দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সেভেন সিস্টার্সের একটা অংশ। আমাদের সেভেন সিস্টার্স বলতে ভারতের সেভেন সিস্টার্সের একটা অংশ কিন্তু এই দিকটাতে রয়েছে। এবং এইখানে এই যে এই জায়গাটুকু দেখছো না, এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরা রাজ্য, বুঝছো? ত্রিপুরা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, তারপরে এইদিকে নিচের দিকে হচ্ছে মায়ানমার। আমাদের সাথে আরেকটা দেশ আছে, একদম অল্প একটু জায়গা দিয়ে আমাদের সম্পর্ক। এই জায়গাটাতে একদম হচ্ছে নিচ দিকতে তোমার দক্ষিণবঙ্গের বান্দরবান, কক্সবাজার, এই সকল জায়গার সাথে কানেকশন। এইটা হচ্ছে তোমার মায়ানমার, মায়ানমার। তাহলে আমাদের দুইটা দেশের সাথে সীমান্ত রয়েছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মায়ানমার। তবে আমাদের কাছাকাছি আরেকটা দেশ হচ্ছে, আমাদের একদম কাছাকাছি আরেকটা দেশ। এই যে চিকেন নেকটা যদি না থাকতো, চিকেন নেকটা যদি আমাদের হয়ে যেত, তাহলে আমাদের সাথে আরেকটা দেশের সম্পর্ক হইতো। চিকেন নেকটা যদি আমাদের হইতো, তাহলে আমাদের সীমান্তবর্তী দেশের সংখ্যা কিন্তু আরেকটা বাড়তো, সেটা হচ্ছে নেপাল। আমাদের সীমান্তবর্তী দেশের সংখ্যা আরেকটা বাড়তো। আর এই দিকটা যদি চিকেন নেক থেকে এই যে সেভেন সিস্টার্সের আরেকটু আমরা নিয়ে যেতে পারতাম এই জায়গাটুকু, তাহলে কিন্তু আমাদের সীমান্তবর্তী দেশ আরেকটা বেড়ে যাইতো, আরেকটা না, আরো দুইটা বেড়ে যাইতো। একটা হচ্ছে চীন বেড়ে যাইতো, আর একটা ভুটান বেড়ে যাইতো। জাস্ট অল্প একটু জায়গার জন্য আমরা তিনটা সীমান্ত দেশ পাচ্ছি না, অল্প একটু জায়গার জন্য। এই যে এই জায়গাটা, এইটুকু জায়গার জন্য আমরা সীমান্ত হিসেবে নেপালকে পাচ্ছি না, ভুটানকে পাচ্ছি না, চীনকে পাচ্ছি না। আমাদের ভারত একদম চেপে ধরে রাখছে। এই যেটা হচ্ছে চিকেন নেক, চিকেন নেক থেকে এবার প্রশ্ন আসছিল যে চিকেন নেকের সবচেয়ে কাছের জেলা কোনটা, বা চিকেন নেকের আশেপাশের জেলা কোনটা, উত্তরবঙ্গের সাইডটা, ঠিক আছে? তাহলে এগুলো আমরা একটু দেখি, এই জায়গাটা ঠিক আছে না সবার? তাহলে আমরা দেখতে পাচ্ছি ভুটান, চীন এবং নেপাল আমাদের খুবই কাছাকাছি দুইটা দেশ, তিনটা দেশ। এবং আমাদের সাথে একদমই সীমান্তের সাথে সংযোগ রয়েছে ইন্ডিয়া আর মায়ানমারের। এগুলো নিয়ে আমরা আরও আলোচনা করব। জাস্ট মানচিত্রটা তোমরা দেখলা কিভাবে আছে। এরপর আমরা চলে যাই, দেখো আমাদের উত্তরে, আমাদের উত্তর সাইড, আমাদের উত্তর সাইড, এই যে আমাদের উত্তর সাইড, এটা আমাদের উত্তর সাইড। আমাদের উত্তর সাইডে ভারতের পশ্চিমবঙ্গ, ভারতের আসাম,
আর হচ্ছে মেঘালয় রাজ্য, ভারতের আসাম মেঘালয় রাজ্য, এই যে এই জায়গাটুকু ভারতের মেঘালয় রাজ্য, ভারতের আসাম রাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গ। আমাদের উত্তর সাইডে, আমাদের উত্তর সাইডে ভারতের কয়টা জায়গা? আমাদের উত্তর সাইডে ভারতের সীমান্ত কয়টা কয়টা? পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয় রাজ্য। পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয় রাজ্য। তুমি মনে রাখতে পারো উত্তরের আকাশে পশ্চিমের আকাশে মেঘ, উত্তরে পশ্চিমের আকাশে মেঘ, পশ্চিম দিয়ে পশ্চিমবঙ্গ, আকাশ দিয়ে আসাম, মেঘ দিয়ে মেঘালয়। তাহলে আমাদের উত্তর দিক, আমাদের দেশের উত্তর সাইড, আমাদের দেশের উত্তর সাইডের সাথে ভারতের কোন কোন রাজ্য? আমাদের দেশের উত্তর সাইডের সাথে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, আসাম রাজ্য এবং মেঘালয় রাজ্য। মনে রাখবা পশ্চিমের আকাশে মেঘ, এই কথা দিয়ে আমরা উত্তরের দিকগুলো মনে রাখতে পারছি। ওকে, তারপরে আমাদের কি আছে একটু দেখি। দক্ষিণে, দক্ষিণে বঙ্গোপসাগর, মিয়ানমার ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই যে এটা দক্ষিণ সাইড, দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর, এই যে বঙ্গোপসাগর, এই যে মিয়ানমার এবং বঙ্গোপসাগর, এখানে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তুমি মনে রাখতে পারো এইভাবে যে দক্ষিণে বঙ্গমিয়া, দক্ষিণে কে? দক্ষিণে বঙ্গমিয়া, দক্ষিণে বঙ্গমিয়া, বঙ্গ দিয়ে হচ্ছে বঙ্গোপসাগর, মিয়া দিয়ে মিয়ানমার, দক্ষিণে দিয়ে দক্ষিণে, তাহলে দক্ষিণে বঙ্গমিয়া। তাহলে আমরা কি পড়লাম? উত্তর পড়লাম আর দক্ষিণ পড়লাম। এবার পূর্বে, পূর্বে কি কি আছে? ভারতের আসাম, ত্রিপুরা এবং মিজোরাম, মিয়ানমার রাজ্য। ভারতের পূর্বে, আমাদের পূর্বে, এটা হচ্ছে আমাদের পূর্ব সাইড, আমাদের পূর্ব সাইড। তা আমাদের পূর্ব সাইডে ভারতের রয়েছে আসাম, আসাম, মিজোরাম, আসাম, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মিজোরাম, ত্রিপুরা এবং মায়ানমারেরও কিছু একটা অংশ চলে আসে আর কি, দক্ষিণ থেকে একটু এদিকে তো মায়ানমারের কিছু একটা অংশ চলে আসে। তাহলে আমাদের পূর্বে কে কে আছে ভারতের? আমাদের পূর্বে ভারতের কোন কোন রাজ্য? আমাদের পূর্বে ভারতের আসাম, ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মিয়ানমার। মিয়ানমার বাদ দিতে পারো, মিয়ানমার তত বেশি নাই, আমাদের মেইনলি আসাম, ত্রিপুরা আর মিজোরামটাই আছে। আসাম, ত্রিপুরা, মিজোরাম। তুমি মনে রাখতে পারো যে মিজোমিয়া ত্রিপুরায় আসছে, মিজোমিয়া ত্রিপুরায় আসছে, মিজো দিয়ে মিজোরাম, মিয়া দিয়ে মিয়ানমার, মিজোমিয়া ত্রিপুরা, ত্রিপুরা দিয়ে ত্রিপুরা, আসছে দিয়ে আসাম। তাহলে পূর্বে মনে রাখবো আমরা মিজোমিয়া ত্রিপুরা আসছে, মিজোমিয়া ত্রিপুরা আসছে, এটা পূর্বে মনে রাখবো আমরা। এবং ভারতের পশ্চিমবঙ্গ আর আমাদের পশ্চিম সাইড, আমাদের দেশের, আমাদের মানচিত্রের পশ্চিম সাইড আর ভারতের পশ্চিমবঙ্গ একই সাথে, আমাদের মানচিত্রের পশ্চিম সাইড এবং ভারতের পশ্চিমবঙ্গ কিন্তু একই সাথে। ওকে, এগুলো আমরা পারবো এখন মানচিত্রটা দেখে ইন্টারলিঙ্ক করতে পারবো। তবে আরেকটা যেটা মনে রাখবা, বাংলাদেশের সাতক্ষীরা জেলার সাথে ভারতের 24 পরগনা জেলার কানেকশন। বাংলাদেশের সাতক্ষীরা জেলা, এটা যদি হয় বাংলাদেশের সাতক্ষীরা জেলা, এটা ভারতের 24 পরগনা। তুমি দেখো তো সাতক্ষীরা আর 24 পরগনার মধ্যে একটা মিল পাচ্ছ কিনা? সাতক্ষীরা, সাতক্ষীরার মধ্যে 7 সংখ্যাটা আছে না? সাতক্ষীরার মধ্যে 7 সংখ্যাটা আছে না? 7 সংখ্যাটা আছে, সাতক্ষীরাতে 7 সংখ্যাটা আছে, 24 পরগনাতে 24 শব্দটা আছে। তাহলে 24 আর 7 এটা কি সংখ্যা বিষয়ক না? তাহলে মনে রাখবা সাতক্ষীরার সাথে 24 পরগনা। সাতক্ষীরার সাথে কোনটা? সাতক্ষীরার সাথে 24 পরগনা। সাতক্ষীরার সাথে কোনটা বলো তো বাচ্চারা দ্রুত? সাতক্ষীরার সাথে 24 পরগনা। তোমরা একটা কাজ করো, ক্লাসটা একটু ফ্রেন্ডের সাথে শেয়ার করো তো একবার, ক্লাসটা একটু ফ্রেন্ডের সাথে একবার শেয়ার করে দাও। এবং এই যে জিকে ক্লাসগুলো করতেছো কীরকম লাগছে জিকে ক্লাস তোমরা একটু জানাবা মেডিকেল আর ড্রিম গ্রুপটাতে পোস্ট করে। তোমাদের নোটগুলো আমরা একটু পরে আপলোড করে দিব এবং এটা নোট করে ফেলবা, বইতে খাতাতে লিখে ফেলবা। এরপরে বাংলাদেশের কুষ্টিয়া জেলার সাথে ভারতের নদিয়া জেলার সম্পর্ক, বাংলাদেশের কুষ্টিয়া জেলার সাথে ভারতের নদিয়া জেলার সম্পর্ক। মনে রাখবা নদীর কষ্ট, কার কষ্ট বাচ্চারা? নদীর কষ্ট, নদীর কষ্ট। নদীর কষ্ট কি বলো তো? কারণ সাগরের সাথে তার মিল হইতেছে না। নদীর কষ্ট কি? সাগরের সাথে তার মিল হইতেছে না। ওকে, তারপরে আমাদের বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি হয় 1947-এর 16 মে, এটা জানতে পারো। বাংলাদেশের মিয়ানমারের সীমান্ত এলাকা হচ্ছে মংরু। তবে আরেকটা জিনিস আমি তোমাদের মনে রাখাবো, আমাদের দেশের তোমার হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সাথে ভারতের মুর্শিদাবাদের একটা সম্পর্ক। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, ভারতের মুর্শিদাবাদ। মনে রাখবা মুর্শিদ চাপা মারে, মুর্শিদ চাপা মারে, অর্থাৎ মুর্শিদাবাদের সাথে চাঁপাইনবাবগঞ্জের সম্পর্ক। মুর্শিদ চাপা মারে, এটা মনে রেখো, মুর্শিদ চাপা মারে, মুর্শিদাবাদের সাথে চাঁপাইনবাবগঞ্জের সম্পর্ক। এবং আরেকটা মনে রাখাচ্ছি, লাস্ট একটা, পঞ্চগড়ের সাথে জলপাইগুড়ির সম্পর্ক। বাংলাদেশের পঞ্চগড় এখানে আর ভারতের জলপাইগুড়ি এখানে। দেখো পঞ্চগড়, পঞ্চগড়, পঞ্চগড় আর জলপাইগুড়ি, পঞ্চগড় জলপাইগুড়ি, গুড়ির সাথে গড়ই মিলে, বুঝছো? গুড়ির সাথে গড়ই মিলে, তাই না? পঞ্চগড়ের সাথে জলপাইগুড়ি, পঞ্চগড়ের সাথে জলপাইগুড়ি। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? সাতক্ষীরার সাথে, বাংলাদেশের সাতক্ষীরার সাথে ভারতের কোন জেলার সম্পর্ক? বাংলাদেশের সাতক্ষীরার সাথে ভারতের কোন জেলা? দ্রুত কমেন্ট করো। বাংলাদেশের সাতক্ষীরার সাথে ভারতের কোন জেলা? বাংলাদেশের সাতক্ষীরার সাথে ভারতের কোন জেলা?
হ্যাঁ, ক্লাসের স্লাইড দিয়ে দিব। ক্লাসের স্লাইড মেডিকেল আউট ড্রিম গ্রুপে পোস্ট করা হবে, পেজেও পোস্ট করা হবে। বাংলাদেশের সাতক্ষীরার সাথে ভারতের কোন জেলা? বাংলাদেশের সাতক্ষীরার সাথে ভারতের কোন জেলা? 24 পরগনা। বাংলাদেশের মুর্শিদাবাদ, বাংলাদেশের তোমার চাঁপাইনবাবগঞ্জের সাথে ভারতের কোন জেলা? বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সাথে ভারতের মুর্শিদাবাদ, মনে রাখবা মুর্শিদ চাপামারে। বাংলাদেশের পঞ্চগড়ের সাথে ভারতের কোন জেলা? বাংলাদেশের পঞ্চগড়ের সাথে ভারতের জলপাইগুড়ি, অর্থাৎ গড়ের সাথে গুড়ি, জলপাইগুড়ি, পঞ্চগড়ের সাথে জলপাইগুড়ি, পঞ্চগড়ের সাথে জলপাইগুড়ি। আশা করি এই ক্লাসগুলো তোমার একদম মাথায় সেট হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার আরেকটা জিনিস আমরা একটু মনে রাখবো, আমাদের মিয়ানমার, বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী এলাকার নাম মংরু। বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তবর্তী এলাকার নাম হচ্ছে মংরু। বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তবর্তী এলাকার নাম হচ্ছে মংরু। বাংলাদেশের আচ্ছা, মংরু। এরপরে দেখো, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জেলা হচ্ছে 9টা। বাংলাদেশের সাথে ভারতের তো কানেকশন আছে পশ্চিমবঙ্গের, সেই পশ্চিমবঙ্গের 9টা জেলা বাংলাদেশের সাথে লাগানো একদম। সেই 9টা জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, মুর্শিদাবাদের সাথে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, নদিয়ার সাথে নদিয়ার সাথে হচ্ছে কুষ্টিয়া, এবং উত্তর 24 পরগনা, 24 পরগনার সাথে 24 পরগনার সাথে সাতক্ষীরা, মালদহ, তারপর হচ্ছে উত্তর দিনাজপুর, পশ্চিম দিনাজপুর, জলপাইগুড়ির সাথে তোমার পঞ্চগড়ের সম্পর্ক, জলপাইগুড়ির সাথে পঞ্চগড়ের সম্পর্ক, তারপরে কুচবিহার, দার্জিলিং। এখানে যে কয়টা আছে এই 9টা জেলার সাথে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এই 9টা জেলার সাথে। এই 9টা জেলার নাম ভালো করে মনে রাখবো। এটা মনে রাখবো, দর্জি নদীর জলের কচু দিয়া মুর্শিদার জন্য 24টি মালা বানায়। দর্জি দিয়ে হচ্ছে দার্জিলিং, নদী দিয়ে নদিয়া, জলে দিয়ে জলপাইগুড়ি, কচু দিয়ে কুচবিহার, দিয়া দিয়ে দিনাজপুর, উত্তর দিনাজপুর, পশ্চিম দিনাজপুর, মুর্শিদা দিয়ে মুর্শিদাবাদ, 24টি দিয়ে 24 পরগনা, মালা দিয়ে মালদহ। ঠিক আছে, তাহলে এই 9টা নাম কিন্তু আমরা এইভাবে মুখস্থ করতে পারি। তাহলে এইটুকু হয়ে গেছে আমাদের, এখান থেকে আর কিছু না। এরপরে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ, আমি তোমাদের একটু আগেই বলছি, বাংলাদেশের সীমান্তবর্তী দেশ হচ্ছে ভারত। মেইনলি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ হচ্ছে ভারত। এছাড়াও আমাদের রয়েছে এখানে মেঘালয় দ্বীপপুঞ্জ। দেখো এই যে মেঘালয় দ্বীপপুঞ্জ রয়েছে, ভারতের মেঘালয়, আমাদের মেঘালয় না। মেঘালয় রাজ্য, এখানে বৃষ্টিপাত হয়। সিলেটে গেলে মেঘালয় দেখা যায়, কিন্তু সিলেট থেকে মেঘালয় রাজ্য দেখা যায়। তো ভারতের মেঘালয়, শিলং, মেঘালয়গুলা, মেঘালয়ের তোমার হচ্ছে রাজধানীর নাম শিলং। মেঘালয়ের রাজধানীর নাম শিলং। এমনি মনে রাখতে পারো যে মেঘালয়ে মেঘ আসলে শিল পড়ে। কালকে শিল পড়ছে, কিন্তু কালকে মেঘ হয়েছে অনেক, মেঘ হইলেই শিল পড়ে। তাহলে মেঘালয়ের সাথে শিলং, মেঘালয়ের রাজধানীর নাম শিলং। মেঘালয়ের রাজধানীর নাম কি? শিলং। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিপুরার রাজধানীর নাম হচ্ছে আগরতলা। ত্রিপুরার রাজধানীর নাম হচ্ছে আগরতলা। ত্রিপুরা, রা দিয়ে আগর র, ত্রিপুরার রাজধানীর নাম হচ্ছে আগরতলা। ত্রিপুরার রাজধানীর নাম হচ্ছে আগরতলা। এরপরে আমরা দেখতে পাচ্ছি 7 সিস্টার্সগুলো একটু দেখে ফেলি চলো। এই যে আসাম কিন্তু অনেক বড়। আসাম দেখো, আসাম অনেক বড়। এই আসাম কিন্তু আমাদের মাওলানা ভাসানী কিন্তু বলছে যে আসাম আমাদের, এটা আমরা অনেক আগে থেকেই জানি। এই যে দেখো, এই আসাম যদি আমাদের হয়ে যায় তাহলে বাংলাদেশের মানচিত্র কত বড় হয়ে যায়। আসাম আমাদের মানে তো মেঘালয় আমাদের, তাই না? আসাম মেঘালয় আমাদের হলে আমাদের সাথে রাজধানী, আমাদের সাথে ভুটানের কানেকশন হবে, আমাদের সাথে তোমার চায়নার কানেকশন হবে। দেখো চায়না কিন্তু এই যে অরুণাচল নিয়ে যেতে চায়, অরুণাচল প্রদেশটা কিন্তু ভারত দখল করে রাখছে, এটা কিন্তু চায়না নিয়ে যেতে চায়। চায়না নিয়ে গেলে বাংলাদেশের সাথে আসাম চলে আসলে, মেঘালয় চলে আসলে আমাদের কিন্তু সীমান্তবর্তী দেশ তোমার হচ্ছে মানচিত্রের প্যাটার্ন চেঞ্জ হয়ে যেতেছে, তাই না? যদিও এগুলো দিবা স্বপ্ন, আমরা নিজেরাই রিক্সে আসি, আমাদেরই কত টেনশন, তাই না? তবে আমরা এই যে দেখতেছি এভাবে যদি আমাদের সাথে অ্যাড হয়ে যেত, আগে যখন দেশ বিভাগ হয়েছে তখন এই ব্যাপারটা এইভাবে করতে পারলে খুব ভালো হতো। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আসামের রাজধানীর নাম হচ্ছে দিসপুর। দিসপুর, আসাম দিসপুরের আসামের দিসপুরের দিসপুরের আসামের রাজধানীর নাম হচ্ছে দিসপুর। আসামের রাজধানীর নাম হচ্ছে দিসপুর। এবং আমরা দেখতে পাচ্ছি মিজোরাম রাজ্য, এই মিজোরাম রাজ্যের রাজধানীর নাম হচ্ছে আইজল। মিজোরাম, আইজল, মিজুর জ, আইজলের জ, আইজল। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। এবং মণিপুর রাজধানী, যে দেখো ইম্ফল, মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইম্ফল। মণিপুর ইম্ফল, মনে রাখবা মণিপুরের ফল, মণিপুর ইম্ফল মনে রাখা যায়, মণিপুরের ফল। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা। নাগাল্যান্ড বলতেই কেমন ভয় ভয় লাগে না? নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা। নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা। এবং অরুণাচল প্রদেশ, দেখো এই যে এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এই অরুণাচলের রাজধানীর নাম হচ্ছে ইটানগর। আমি এইভাবে মনে রাখতাম, অরুণাচল ইটানগর যায়।
যাই, অরুণাচল ইটানগর যাই। অরুণাচলের রাজধানীর নাম হচ্ছে ইটানগর। অরুণাচল ইটানগর যাই, অরুণাচল ইটানগর যাই, অরুণাচল ইটানগর যাই। এটা নিয়ে আমি আরও আলোচনা করব। তবে তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ এবং সেভেন সিস্টার্সের কানেকশন। তবে সেভেন সিস্টার্সের সবাই কানেক্টেড না। সেভেন সিস্টার্সের মধ্যে আমরা আগরতলা কানেক্টেড দেখতে পাচ্ছি, মিজোরাম ত্রিপুরা কানেক্টেড, মিজোরাম কানেক্টেড, আসাম কানেক্টেড, মেঘালয় কানেক্টেড। অর্থাৎ আসাম, মেঘালয়, ত্রিপুরা আর হচ্ছে মিজোরাম, এই চারটা বাংলাদেশের সাথে কানেক্টেড। কিন্তু মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল এই তিনটা কিন্তু কানেক্টেড না। অরুণাচল কানেক্টেড না, নাগাল্যান্ড কানেক্টেড না, মণিপুর কানেক্টেড না। এবং আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গ কিন্তু সেভেন সিস্টার্সের অংশ না। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ কিন্তু সেভেন সিস্টার্সের অংশ না, পশ্চিমবঙ্গ আলাদা। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি, এখান থেকে আমরা আর কিছু দেখবো না। আমরা এখন চলে যাচ্ছি, এগুলো তোমাদের পড়াইছি মনে দিয়ে অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, তাই না? তো একটা জিনিস খেয়াল করো, এই যে বাংলাদেশ, বাংলাদেশের সাথে সেভেন সিস্টার্সের কোন কোন রাজ্য? মেঘালয় রাজ্য সেভেন সিস্টার্সের, আসাম, বাংলাদেশের সাথে আসাম, আসাম মেঘালয় রাজ্য, আগরতলা ত্রিপুরা এবং হচ্ছে এই যে মিজোরাম। অর্থাৎ বাংলাদেশের সাথে চারটা সেভেন সিস্টার্সের মধ্যে চারটা রাজ্যের সাথে সম্পর্ক আছে, বাংলাদেশের সাথে সেভেন সিস্টার্সের চারটা রাজ্যের সাথে সম্পর্ক আছে। এবং এইদিকে আসে পশ্চিমবঙ্গ, তো পশ্চিমবঙ্গটা আবার আলাদা, এটা সেভেন সিস্টার্সের অংশ না। সম্পর্ক নেই কার কার? সম্পর্ক নেই অরুণাচলের, মণিপুরের এবং নাগাল্যান্ডের। সম্পর্ক নেই অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড। অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সম্পর্ক নেই। অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড এই তিনটা সেভেন সিস্টার্সের অংশ, কিন্তু এই তিনটার সাথে বাংলাদেশের সীমান্তের কোনো সংযোগ নেই, এটা মনে রেখো। ভারত সম্পর্কে জানা দরকার আছে, বাংলাদেশ ভারতের সীমান্ত, আমাদের দেশ রক্ষা করতে হবে না? আমাদের সীমান্তে ভারতের কোন কোন জায়গা কী কী, এগুলো যদি না জানো কেমনে বুঝবা ভারত বাংলাদেশে ঢুকে যাচ্ছে কি না? জানার দরকার আছে না? আমাদের সীমান্তে যেহেতু ভারত সম্পর্কে আমাদের জানার দরকার আছে। এখন সব কিছু সম্পর্কে জানার দরকার আছে, ইন্টারন্যাশনালি সব কিছু জানার দরকার। তুমি ভাবতেছো তুমি বাংলাদেশি, খালি বাংলাদেশ জেনে চুপচাপ বসে থাকবা? তো এটাকে কি বলে? এটাকে কি বলে? কুয়ার ব্যাংক বলে, কুয়ার ব্যাংক। তো কুয়ার ব্যাংক হয়ে তো লাভ নাই, আমাদের সব কিছুই জানতে হবে। এবং আমাদের সীমান্তে যেহেতু বাংলাদেশ, বাংলা সম্পর্কে আরও বেশি জানতে হবে। কী সম্পর্কে? ভারত সম্পর্কে আরও বেশি জানতে হবে। এছাড়াও আরও অন্যান্য দেশ সম্পর্কেও জানতে হবে, ওটা ইন্টারন্যাশনাল ক্লাসে হবে। ওকে, যেটা বলতেছিলাম, বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কয়টা? বাংলাদেশের সীমান্তবর্তী দেশ হচ্ছে সেভেন সিস্টার্স, হচ্ছে সাতটা রাজ্য। সাতটা রাজ্য ভারতের, যে সাতটা রাজ্য একদম হচ্ছে ভারত থেকে বিচ্ছিন্নই বলা যায়, ভারত থেকে বিচ্ছিন্ন সাতটা রাজ্য একসাথে, এই জন্য এই সাতটা রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। এই সেভেন সিস্টার্সরা আলাদা হয়ে যেতে চাচ্ছে, বুঝছো? সেভেন সিস্টার্স আলাদা হবে আমার কাছে মনে হয়, ভারতের সাথে ওরা থাকবে না। তো এটা নিয়ে আমরা আলোচনা করবো আরও। যেটা বলতেছিলাম, বাংলাদেশের সাথে দুইটি দেশের সীমান্ত রয়েছে, ভারত এবং মায়ানমারের। বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমান্ত রয়েছে? বাংলাদেশের সাথে ভারত এবং মায়ানমারের সীমান্ত রয়েছে। হ্যাঁ, আরও বেশি পড়ে পায়েল। ভারতটা কি আমাদের বাংলাদেশ সম্পর্কে পড়ে? হ্যাঁ, অবশ্যই পড়ে। ওদেরও তো টার্গেট কেমনে বাংলাদেশ দখল করা যায়, পড়বে না? অনেক বেশি রিসার্চ করে, অনেক পড়ে। বাংলাদেশ কীভাবে স্বয়ংসম্পূর্ণ, বাংলাদেশে কী কী প্রাকৃতিক সম্পদ আছে, কী কী নিয়ে যাওয়া যায়, সব কিছু আরও বেশি পড়ে। কি বলে বাচ্চারা? পড়ে না মানে পড়ে। তবে ওদের দেশের সাথে অনেক বেশি দেশের সম্পর্ক, বুঝছো? আমরা যেমন আমাদের সাথে শুধুমাত্র ওদের সম্পর্ক, এই জন্য আমরা ওদের বেশি পড়ি। কিন্তু ওদের দেশ তো অনেক বড়, ওদের দেশের সাথে আরও অন্য অনেক দেশের একটা সীমানা সংযোগ রয়েছে। এই জন্য ওরা বাংলাদেশকে পড়ে, মোটামুটি অন্যান্য দেশ নিয়েও পড়ে, সব সীমান্তবর্তী দেশ নিয়ে পড়ে। কেমনে দখল করে ওদের দেশ বাড়াবে, এটা নিয়ে পড়ে। তো অবশ্যই পড়ে, আরও বেশি পড়ে, আমাদের থেকে বেশি পড়ে। এবার দেখো, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। 64টা জেলার মধ্যে অর্ধেক জেলা, 32টা জেলাই হচ্ছে সীমান্তবর্তী। বাংলাদেশের মোট কয়টা জেলা সীমান্তবর্তী? বাংলাদেশের মোট কয়টা জেলা সীমান্তবর্তী? বলো, কয়টা জেলা সীমান্তবর্তী? বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা হচ্ছে 32টা। বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা হচ্ছে 32টা। ভারতের সাথে সীমান্ত হচ্ছে 30টার, ভারতের সাথে সীমান্ত 30টার। বাংলাদেশের মায়ানমারের সাথে সম্পর্ক 3টার। তাহলে ভারতের সাথে যদি 30টার হয় আর মায়ানমারের সাথে যদি 3টার হয়, তাহলে তো সীমান্তবর্তী জেলা 33টা হওয়ার কথা। 33টা না হয়ে কেমনে 32টা হয় বুঝতেছি না, তাই না? একটা জেলা হচ্ছে কমন, সেটা হচ্ছে রাঙামাটি জেলা। রাঙামাটি জেলাটা তোমার মায়ানমারের সাথেও আছে, রাঙামাটি জেলাটা ভারতের সাথেও আছে। তাই ভারতের সাথে সীমান্তবর্তী জেলা 30টা, তার ভিতরে রাঙামাটি আছে। আবার মায়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা 3টা, তার ভিতরেও রাঙামাটি আছে। অর্থাৎ রাঙামাটি জেলাটা কমন। আরেকটা মনে রাখতে পারো, মায়ানমারের সাথে যে 3টা জেলার সম্পর্ক, সেই 3টা জেলা মনে রাখবো বকর কথা দিয়ে, বকরের সাথে কার সম্পর্ক? দেখো, বকর লিখতে কিন্তু এই অক্ষরটারই হেল্প লাগতেছে। বর নিচে ফুটা দিলে হয় র, বর সামনে দিকে এমনি দাগ দিলে হয় ক। দেখছো? দেখো, তোমাদের হাতের লেখা শিখাচ্ছি। তাহলে এই বকরের সাথে মায়ানমারের সম্পর্ক।
বকরের সাথে কার সম্পর্ক? বকরের সাথে কার সম্পর্ক? বকরের সাথে মায়ানমারের সম্পর্ক। ভারতের সাথে কয়টা? ভারতের সাথে হচ্ছে 30টা, মায়ানমারের সাথে হচ্ছে 3টা, টোটাল হচ্ছে 32টা। কারণ একটা কমন, সেটা হচ্ছে রাঙামাটি। রাঙামাটি কমন। এবং এই যে দেখো, মায়ানমার এবং ভারতের সাথে কমন জেলার নাম হচ্ছে রাঙামাটি। ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী বাংলাদেশের জেলার নাম কি? অনেক ইম্পর্টেন্ট। ত্রিপুরার সাথে বাংলাদেশের কোন জেলার সম্পর্ক? ত্রিপুরা রাজ্যের সাথে বাংলাদেশের কুমিল্লা জেলার সম্পর্ক। ত্রিপুরা রাজ্যের সাথে বাংলাদেশের কুমিল্লা জেলার সম্পর্ক। ত্রিপুরা রাজ্যের সাথে বাংলাদেশের কুমিল্লা জেলার সম্পর্ক। ত্রিপুরার সাথে কুমিল্লা জেলার সম্পর্ক। বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নেয়, বান্দরবান এবং কক্সবাজারের সাথে ভারতের সীমান্ত সংযোগ নেয়, বান্দরবান এবং কক্সবাজারের সাথে মায়ানমারের সম্পর্ক, বান্দরবান এবং কক্সবাজারের সাথে মায়ানমারের সম্পর্ক। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সাথে সম্পর্ক মুর্শিদাবাদ, বাংলাদেশের পঞ্চগড়ের সাথে জলপাইগুড়ি। এগুলো তোমরা জানো, এখান থেকে আমরা আর কিছু বলবো না। তারপরে পেজে চলে যাচ্ছি। বাংলাদেশের 2টা জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নাই, একটা ঢাকা আর বরিশাল। অপশনে যদি ঢাকার বরিশাল একসাথে থাকে, অ্যান্সার বরিশাল বেশি প্রায়োরিটি হবে। বরিশালের সাথে সমুদ্রের সম্পর্ক, বরিশালের সাথে বঙ্গোপসাগরের সম্পর্ক, বরিশালের সাথে ভারতের কোনো সম্পর্ক নাই, বরিশালের সাথে ভারতের কোনো সম্পর্ক নাই, বরিশালের সাথে সমুদ্রের সম্পর্ক, বরিশালের সাথে ভারতের কোনো সম্পর্ক নাই, বরিশালের সাথে হচ্ছে বঙ্গোপসাগরের সম্পর্ক। এটা মনে রাখা দরকার। এবং বাংলাদেশের 2টা জেলা, ময়মনসিংহ এবং সিলেট, 2টা বিভাগ, এই 2টা বিভাগের সবগুলো জেলাই হচ্ছে সীমান্তবর্তী। 2টা বিভাগ আছে, যে 2টা বিভাগের সবগুলো জেলাই হচ্ছে সীমান্তবর্তী। কোন কোন 2টা বিভাগ? 2টা বিভাগ হচ্ছে সিলেট আর হচ্ছে ময়মনসিংহ। এদের সবগুলো জেলাই হচ্ছে সীমান্তবর্তী। পরীক্ষা আসতে পারে, পাদুয়া ও তামাবিল সীমান্ত কোথায়? পাদুয়া ও তামাবিল সীমান্ত কোথায় বাচ্চারা? সিলেট জেলাতে পাদুয়া ও তামাবিল সীমান্ত। পাদুয়া ও তামাবিল সীমান্ত কোথায়? পাদুয়া ও তামাবিল সীমান্ত হচ্ছে সিলেট জেলায়। বিলোনিয়া সীমান্ত কোথায়? বিলোনিয়া সীমান্ত ফেনী জেলায়। বিলোনিয়া সীমান্ত কোথায়? বিলোনিয়া সীমান্ত হচ্ছে ফেনী জেলায়। বাংলাদেশ ভারতের অমীমাংসিত এলাকার নাম কি? বাংলাদেশ ভারতের অমীমাংসিত এলাকার নাম হচ্ছে মুহুরীর চর ফেনী। বাংলাদেশ ভারতের অমীমাংসিত সীমানার নাম হচ্ছে মুহুরীর চর ফেনী। বৃহত্তম স্থলবন্দর বেনাপোল যশোর। বুড়িমারি স্থলবন্দর লালমনিরহাট। এখানে যে কয়টা বললাম খুবই ইম্পর্টেন্ট। বুড়িমারি স্থলবন্দর কোথায়? বুড়িমারি স্থলবন্দর হচ্ছে লালমনিরহাট। তুমি মনে রাখতে পারো, লালবুড়ি, 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 লালমনিরহাট, বুড়িমারি স্থলবন্দর, লালমনিরহাট। চলো আমরা কিছু প্রশ্ন সলভ করব। বিসিএস পরীক্ষা 2029তম বিসিএস এবং মেডিকেল ভর্তি পরীক্ষা 15-16তে আসা একটা প্রশ্ন আমরা এখন সলভ করব। আজকে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করব। চলো প্রশ্নতে যাই। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কতটি জেলা আছে? বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে কতটি জেলা আছে? অ্যান্সার দিতে থাকো দ্রুত সবাই। আমি একটু আসতেছি, 1 মিনিট। আচ্ছা, তোমরা একটু আমাকে জানাও, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে কয়টা জেলা আছে? বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে কিন্তু 3টা জেলা আছে। কি কি? চট্টগ্রামে 3টা জেলা, পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন। পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি আর হচ্ছে বান্দরবন, এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জেলা। পার্বত্য চট্টগ্রামে, সরি, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি। রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি। 3টা জেলার নাম কি? 3টা জেলার নাম হচ্ছে রাঙামাটি, রাঙামাটি, বান্দরবন আর এটা হচ্ছে খাগড়াছড়ি। রাঙামাটি, বান্দরবন আর খাগড়াছড়ি, এই 3টা হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের জেলা। পার্বত্য চট্টগ্রামে 3টা জেলা কি কি? পার্বত্য চট্টগ্রামে 3টা জেলা কমেন্ট করতে হবে কি কি? পার্বত্য চট্টগ্রামে হচ্ছে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি। রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি। রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি। ওকে। তারপরে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কতটি রাজ্য? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টা? ভারতের যদি বলে মোট ভারতের রাজ্য কয়টা, তাহলে অ্যান্সার হবে 5টা। আর যদি বলে যে তোমার 7 সিস্টার্সের কয়টা, তাহলে অ্যান্সার হবে 4টা। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের মোট রাজ্য কয়টা? মোট রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মিজোরাম আর ত্রিপুরা, এই 5টা। তাহলে কয়টা বাংলাদেশের সাথে ভারতের রাজ্য কয়টা টোটাল? এটা আসছে কবে? বিসিএস 41তম বিসিএস এর প্রশ্ন এটা, এবং রাজশাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতেও আসছে। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টা? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টা? দ্রুত বলো। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টা? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে 5টা। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে 5টা। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটা অবস্থিত? বাংলাদেশের সর্বদক্ষিণে বলছিলাম, অপশনে যদি সেরাদ্বীপ না থাকে তাহলে কি হবে? বাংলাদেশের
বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? সর্বদক্ষিণের স্থানের নাম কি? বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি বলো তো বাচ্চারা? বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি? বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম দ্রুত বলতে হবে। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি? বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি? দক্ষিণে সেরাদ্বীপ, তাই না? দক্ষিণে বাজারের টাকা সেরা দিয়ে পড়ছিলাম, মনে আছে? দক্ষিণে বাজারের টাকা সেরা দিয়ে কিন্তু আমরা পড়ছিলাম। তো দক্ষিণে যেটা মনে রাখবো আমরা, দক্ষিণে হচ্ছে সেরাদ্বীপ। দক্ষিণে কি মনে রাখবা? দক্ষিণে হচ্ছে সেরাদ্বীপ, দক্ষিণে হচ্ছে সেরাদ্বীপ, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? দক্ষিণে সেরাদ্বীপ। কিন্তু সেরাদ্বীপ তো নাই, তাহলে অ্যান্সার আমরা দিব হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। তোমরা কি জানো সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? বাচ্চারা কমেন্ট করো তো দেখি, সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি বাচ্চারা? সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল, নারিকেল জিঞ্জিরা, জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? দ্রুত বলতে হবে। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা। মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টা জেলার সম্পর্ক? মায়ানমারের সাথে বাংলাদেশের 3টা জেলার সম্পর্ক। ব ক র। বাংলাদেশের সাথে মায়ানমারের কয়টা জেলার সম্পর্ক? মায়ানমার, এটা বাংলাদেশের সাথে মায়ানমারের কয়টা জেলার সম্পর্ক? বাংলাদেশের সাথে মায়ানমারের কয়টা জেলার সম্পর্ক? দ্রুত বলো। বাংলাদেশের সাথে মায়ানমারের কয়টা জেলার সম্পর্ক? বাংলাদেশের সাথে মায়ানমারের 3টা জেলার সম্পর্ক। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নাই? বা বাংলাদেশের কোন জেলাটি ভারতের সীমান্তের মধ্যে নয়? এটা 32তম বিসিএসে আসছে এবং বিভিন্ন ভার্সিটি পরীক্ষাতে আসছে। এটার অ্যান্সারটা কি হবে? ভারতের সাথে সংযোগ নাই, বান্দরবান আর কক্সবাজার। বান্দরবান আর কক্সবাজারের সাথে ভারতের কোনো সম্পর্ক নাই। বান্দরবান আর কক্সবাজারের সাথে ভারতের কোনো সংযোগ নাই। কেন নাই? কারণ বান্দরবান আর কক্সবাজার হচ্ছে আমাদের একদম রাঙামাটি, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার মায়ানমারের সাথে সম্পর্ক। বান্দরবান এবং কক্সবাজারের সাথে মায়ানমারের সাথে সম্পর্ক, ঠিক আছে? তাহলে এটা হবে অ্যান্সার। ওকে, তারপরে দেখি আমাদের কি আছে। সীমান্তবর্তী রাঙ্গামাটি জেলার সাথে ভারত মায়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটা অবস্থিত? তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটা অবস্থিত? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটা অবস্থিত? তামাবিলের সাথে কোনটা বলো তো? তামাবিলের সাথে কোনটা? তামাবিলের সাথে ডাউকির অবস্থান। ডাউকি, ডাউকি ভারতের জায়গা। তামাবিলের সাথে ডাউকি, বুঝছো? তামাবিলের সাথে কোনটা? তামাবিলের সাথে কিন্তু ডাউকির অবস্থান। তামাবিলের সাথে ডাউকির অবস্থান। এরপরে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টা? ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা হচ্ছে 30টা। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টা? ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত হচ্ছে 30টা। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত কয়টা? ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত হচ্ছে 30টা। ওকে, তারপরে আমরা দেখছি বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটা? এটা বিশেষ পরীক্ষা 24তম বিসিএসে আসছে। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটা? বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা হচ্ছে দক্ষিণের জেলা, বাজারের দক্ষিণে তো দক্ষিণের জেলা, বাজারের টাকা ছেড়া। তাহলে বাজার দিয়ে কক্সবাজার, বাজারের টাকা ছেড়া, তাই বাজার দিয়ে কি হবে? বাজার দিয়ে হবে কক্সবাজার। বাজারের টাকা ছেড়া, তাই বাজার দিয়ে কি হবে? বাজার দিয়ে হবে কক্সবাজার, বাজার দিয়ে হবে কক্সবাজার। ওকে, তারপরে বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটা? একটু আগে পড়াইছি, এটা বিসিএস 22তম বিসিএস, 20তম বিসিএস, 14তম বিসিএস, কতবার আসছে? সবচেয়ে উত্তরের জেলা কোনটা? উত্তরে, উত্তরে পশ্চিমবঙ্গের কোনটা যেন বললাম? 5টা টাকা সেরা যায় না, পাঁচটা তেঁতুল বান্ধা যায়, 5টা তেঁতুল বান্ধা যায়। 5টা দিয়ে হচ্ছে পঞ্চগড়, পঞ্চগড় জেলা, পঞ্চগড় জেলা। 5টা তেঁতুল বান্ধা যায়, 5টা তেঁতুল বান্ধা যায়, 5টা তেঁতুল বান্ধা যায়, 5টা তেঁতুল বান্ধা যায়। তাহলে পঞ্চগড়, পঞ্চগড় জেলা। 5টা তেঁতুল বান্ধা যায়, পঞ্চগড় জেলা। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম? স্থানের নাম হচ্ছে বাংলাবান্ধা অথবা জায়গির জোত। পড়াইছি আজকে 5টা তেঁতুল বান্ধা যায় দিয়ে পড়াইছিলাম। 5টা তেঁতুল বান্ধা দেয়, 5টা দিয়ে পঞ্চগড়, তেঁতুল দিয়ে তেঁতুলিয়া, যায় দিয়ে জায়গির জোত অথবা বাংলাবান্ধা। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম হচ্ছে বাংলাবান্ধা। সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম হচ্ছে বাংলাবান্ধা। সবচেয়ে হ্যাঁ, ওকে। বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান? উত্তরে অবস্থান হচ্ছে উত্তরে পশ্চিমের আকাশে মেঘ। উত্তরে পশ্চিমের আকাশে মেঘ, তাহলে হচ্ছে পশ্চিমবঙ্গ, মেঘালয় আর আসাম। এটা বিসিএস আসছে, 17তম বিসিএস আসছে। উত্তরে পশ্চিমের আকাশে মেঘ,
পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম। উত্তরে পশ্চিমের আকাশে মেঘ। পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম। উত্তরে পশ্চিমের আকাশে মেঘ। পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম। এইটা মনে রাখবা, উত্তরে পশ্চিমের আকাশে মেঘ, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম। নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে? ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যান্সার। দেখো ক্যান্সার রোগের আরেক নাম কিন্তু কর্কট রোগ। গতদিন একজন মারা গেল দেখলা বুয়েটের, নিবিড়। নিবিড়ের কিন্তু ক্যান্সার হয়েছিল, তো নিবিড়ের একটা পোস্ট করেছিলাম কর্কট উপাখ্যান টাইপের কিছু, তো সেখানে কর্কট বলতে ক্যান্সারকে বোঝায়। তো টপিক অফ ক্যান্সার বাংলাদেশের ভিতর দিয়ে ঢুকে গেছে, বুঝছো? নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে ঢুকে গেছে? টপিক অফ ক্যান্সার। তেঁতুলিয়া কোন জেলার অবস্থিত? তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? তেঁতুলিয়া পঞ্চগড় জেলায়। 5টা তেঁতুল বান্ধা যায় না, তেঁতুলিয়া পঞ্চগড়। এটা বিসিএস 13তম 15তম দুইবার আসছে। তেঁতুলিয়া কোন জেলার সাথে? তেঁতুলিয়া কার সাথে বলো তো? তেঁতুলিয়া হচ্ছে পঞ্চগড়ের সাথে। এগুলো কিন্তু আজকে ক্লাস করাইলাম মাত্রই। প্রশ্নগুলো কিভাবে আসে আমি একটু দেখাই দিচ্ছি সেটাই। তেঁতুলিয়ার সাথে কার সম্পর্ক? তেঁতুলিয়ার সাথে হচ্ছে পঞ্চগড়ের সম্পর্ক। ওকে। বাংলা বান্ধা, বাংলা বান্ধা, বাংলা বান্ধা কোন জেলা? এটাও পঞ্চগড় জেলায়। বাংলা বান্ধা কোন জেলায়? এটাও কিন্তু পঞ্চগড় জেলায়। বাংলা বান্ধা কোন জেলায়? এটাও হচ্ছে পঞ্চগড় জেলায়। বাংলা বান্ধা পঞ্চগড় জেলায়। বিলোনিয়া সীমান্ত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বিলোনিয়া, বিলোনিয়া ফেনী, বিলোনিয়া ফেনী। বিলোনিয়া সীমান্ত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বিলোনিয়া সীমান্ত বাংলাদেশের ফেনী জেলায় অবস্থিত। বিলোনিয়া সীমান্ত বাংলাদেশের ফেনী জেলায় অবস্থিত। বিলোনিয়া সীমান্ত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? ফেনী জেলায় অবস্থিত। আরেকটা কথা, মেডিকেল আউটরিমের স্পেশাল জিকে ইংলিশ কোর্স কিন্তু 17 তারিখ থেকে আমরা ভর্তি শুরু করে দিব। আমাদের এই জিকে ইংলিশ কোর্সটাতে 60টার মতো ক্লাস, সেখানে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল জিকে ইংলিশ সব কিছুই কমপ্লিট করা হবে। ইন্টারন্যাশনাল জিকে আর বাংলা জিকে মিলে 14-14-28টা ক্লাস পাবা, আর ইংলিশের উপরে 15-15-30টা ক্লাস পাবা। ইংলিশের সবগুলো ক্লাসই আমি নিব। বাংলাদেশ এবং আন্তর্জাতিক জিকের মধ্যে বাংলাদেশের কিছু পার্ট আমি নিব, বাকিগুলো তোমাদের অন্বেষাপু ক্লাস নিবে। অন্বেষাপুর জিকে ক্লাস করছো তোমরা, তো সব কিছু মিলিয়ে আমাদের জিকে ইংলিশ কোর্স, জিকে ইংলিশ কোর্সের সাথে 5টা বইও থাকে। তো জিকে ইংলিশ কোর্স কিন্তু দ্রুতই আমাদের লঞ্চ হয়ে যাচ্ছে 17 তারিখে। তোমরা যারা জিকে ইংলিশে একটু আগায় রাখতে চাও তারা এটাতে জয়েন করতে পারে, এবং আফটার এইচএসসিও এই কোর্সটা তোমরা পেয়ে যাবা, মানে 60টা ক্লাস পাবা টোটাল। ওকে, যেটা বলতেছিলাম, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা? বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। এবার আসো সেভেন সিস্টার্স। এবার একটু আমরা সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা করব। একটু আগে আমি তোমাদের অলরেডি পড়াই ফেলছি। আমরা সেভেন সিস্টার দেখতে পাচ্ছি 7টা রাজ্য। 7টা রাজ্যকে একসাথে সেভেন সিস্টার্স বলা হয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টা রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। সেভেন সিস্টার্সের মধ্যে রয়েছে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। এই যে 7টা সেভেন সিস্টার্স, এই 7টার মধ্যে 4টার সাথে আমাদের সম্পর্ক। আসামের সাথে আমাদের সম্পর্ক, আসামের সাথে আমাদের সম্পর্ক, মেঘালয়ের সাথে আমাদের সম্পর্ক, আসামের সাথে সম্পর্ক, মেঘালয়ের সাথে, ত্রিপুরার সাথে সম্পর্ক, মিজোরামের সাথে সম্পর্ক। 4টার সাথে, সেভেন সিস্টার্সের মধ্যে 4টার সাথে আমাদের সম্পর্ক আছে। সেভেন সিস্টার্সের মধ্যে 4টার সাথে আমাদের কি আছে? সেভেন সিস্টার্সের মধ্যে 4টার সাথে আমাদের সম্পর্ক আছে। তো এই যে এগুলোর রাজধানীগুলো পড়ে ফেলতে হবে। আসামের রাজধানী হচ্ছে দিশপুর। আসামের রাজধানী হচ্ছে দিশপুর। আসামের রাজধানী দিশপুর। তাহলে দিশপুর কেমনে মনে রাখবো? দিশপুর, আসামের রাজধানী হচ্ছে দিশপুর। দিশপুরের স, আসামের স, দিশপুরের স, আসামের স। আসামের রাজধানী দিশপুর। মিজোরামের রাজধানীর নাম কি? মিজোরাম হচ্ছে আইজল। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, আইজল, আইজল। জ দিয়ে হচ্ছে, জ দিয়ে মিজোরাম, মিজোরামের জ, আইজলের জ, মিজোরামের জ, আইজলের জ। ত্রিপুরা, ত্রিপুরা হচ্ছে আগরতলা, ত্রিপুরা আগরতলা, আগরতলা, ত্রিপুরা আগরতলা। ত্রিপুরার র, আগরতলার র, ত্রিপুরার র, আগরতলার র, ত্রিপুরার র, আগরতলার র। অরুণাচল, অরুণাচলের সাথে হচ্ছে ইটানগর, অরুণাচলের সাথে ইটানগর, ইটানগর। তো এটা মনে রাখবা, অরুণাচল ইটানগর যাই, অরুণাচল ইটানগর যাই। অরুণাচলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এটা চীনের সাথে সম্পর্ক। অরুণাচল প্রদেশ চীনের সাথে সম্পর্ক। এরপর মেঘালয়, মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং, মেঘালয় হচ্ছে শিলং। মনে রাখবা, মেঘ বৃষ্টি হইলে শিল পড়ে। মেঘ বৃষ্টি হলে কি পড়ে? মেঘ বৃষ্টি হলে কিন্তু শিল পড়ে। তাহলে মেঘালয় হচ্ছে শিলং। তারপরে আমরা দেখতে পাচ্ছি নাগাল্যান্ড, নাগাল্যান্ড এমনি মনে রাখবা কোহিমা, নাগাল্যান্ড কোহিমা, কোহিমা। এরপরে মণিপুর, মণিপুর হচ্ছে, মণিপুরের রাজধানীর নাম কি যেন পড়াইছি? ইম্ফল। মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইম্ফল, ইম্ফল। মনে রাখবা মণিপুরের ফল, মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইম্ফল। মনে রাখবা মণিপুরের ফল, ঠিক আছে? তাহলে আমরা এখানে যে কয়টা আছে এই রাজ্যগুলো, 7টা রাজ্যগুলো একসাথে পড়ে ফেলবো। সেভেন সিস্টার্সের যে 4টা রাজ্যের সাথে আমাদের সম্পর্ক, সেই 4টা রাজ্যের রাজধানী এবং নাম মনে রাখতে
রাখতে হবে সেভেন সিস্টার্সের যে তিনটার সাথে আমাদের সম্পর্ক নয় সেই তিনটার রাজধানী ও নামও মনে রাখতে হবে। তাহলে টোটাল সাতটা সেভেন সিস্টার্সের সাথে আমাদের চারটার সাথে সম্পর্ক। আর এদিক দিয়ে আমাদের বাংলাদেশের সাথে কিন্তু পশ্চিমবঙ্গের একটা সম্পর্ক আছে। এর জন্য যদি বলে ভারতের কয়টা রাজ্যের সাথে আমাদের সম্পর্ক, অ্যান্সার হবে 5টা। যদি বলে সেভেন সিস্টার্সের কয়টা রাজ্যের সাথে আমাদের সম্পর্ক, অ্যান্সার হবে 4টা। আশা করি বুঝতে পারছো। এবং যদি বলে নিচের কোনটা সেভেন সিস্টার্সের অংশ নয়, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের কথা বলা থাকে। পশ্চিমবঙ্গ কিন্তু সেভেন সিস্টার্সের অংশ নয়, পশ্চিমবঙ্গ কিন্তু সেভেন সিস্টার্সের অংশ নয়। আশা করি এইটুকু ক্লিয়ার। এরপরে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম নিয়ে কিছু কথাবার্তা আছে। এই ছকটা খুব ভালো করে আমাদের আজকে পড়তে হবে। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আমরা কতক্ষণ ক্লাস করাইলাম? তোমাদের ধৈর্য আছে বাচ্চারা? সবাই কমেন্ট করো তোমাদের ধৈর্য আছে কিনা। প্রায় 1 ঘন্টার মতো ক্লাস করাইছি, তোমাদের কি ভালো লাগতেছে কিনা? জিকে পড়তে ভালো লাগতেছে? দেখো তো জিকে পড়তে ভালো লাগে কিনা। এই যে দেখো আমাদের বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বিভাগের নাম হচ্ছে চট্টগ্রাম। সবচেয়ে বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম, সবচেয়ে বৃহত্তম বিভাগ চট্টগ্রাম। সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগের নাম ময়মনসিংহ। অপশনে ময়মনসিংহ না থাকলে সিলেট হবে অ্যান্সার। অপশনে ময়মনসিংহ না থাকলে সিলেট হবে অ্যান্সার। আয়তনে সবচেয়ে বৃহত্তম জেলা, আয়তনে সবচেয়ে বৃহত্তম বিভাগ চট্টগ্রাম। আয়তনের সবচেয়ে বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম। আয়তনের সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ। আয়তনের সবচেয়ে বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম। আয়তনের সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ। জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম বিভাগ ঢাকা। ঢাকায় সবাই চলে আসে, সব মানুষ ঢাকায় চলে আসে, এজন্য ঢাকার জনসংখ্যা বেড়ে যায়। জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম বিভাগ হচ্ছে ঢাকা। জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম, ঢাকা তো একটা মেগা সিটি। জনসংখ্যার সবচেয়ে বৃহত্তম বিভাগ হচ্ছে ঢাকা। জনসংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল। মনে রাখবা বরিশালারা সব ঢাকায় চলে আসে। বরিশালারা সব ঢাকায়, তুমি সব বরিশাল্লা পাবা, যেখানেই যাবা সেখানেই বরিশাল্লা। ঢাকাতে সব বরিশালের মানুষজন। তাই মনে রাখবা বরিশালারা সব ঢাকায় চলে এসে ঢাকার জনসংখ্যা বাড়াই দিছে, বরিশালের জনসংখ্যা কমে গেছে। জনসংখ্যার সবচেয়ে বৃহত্তম জেলার নাম হচ্ছে বরিশাল। জনসংখ্যার সবচেয়ে বৃহত্তম বিভাগের নাম বরিশাল না, জনসংখ্যার সবচেয়ে বৃহত্তম বিভাগের নাম হচ্ছে ঢাকা। জনসংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগের নাম হচ্ছে বরিশাল। জনসংখ্যার সবচেয়ে বৃহত্তম বিভাগের নাম হচ্ছে ঢাকা। জনসংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগের নাম হচ্ছে বরিশাল। আশা করি এটা তোমরা পারবা। রাঙামাটি দেখো জেলা, জনসংখ্যার সবচেয়ে বৃহত্তম আয়তনের সবচেয়ে বৃহত্তম জেলার নাম হচ্ছে রাঙামাটি। আয়তনের সবচেয়ে বৃহত্তম জেলা রাঙামাটি। আয়তনের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। এটা আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল। এবং আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম জেলা ঢাকা। বিভাগেও ঢাকা, জেলাতেও ঢাকা। জেলা হিসেবেও জনসংখ্যা ঢাকায় বেশি। এবং জনসংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে বান্দরবান। জনসংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম জেলার নাম বান্দরবান। মনে রাখবা বান্দরবনে বান্দর আছে মানুষ নাই, এমনি করে মনে রাখা যায়। দুষ্টমি করলাম আর কি। বান্দরবনে বান্দর আছে মানুষ নাই, তাই বান্দরবনের জনসংখ্যা কম। বান্দরবন জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা। উপজেলা হচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা, এটা হচ্ছে বৃহত্তম, এটা আয়তনে বৃহত্তম। বন্দর থানা নারায়ণগঞ্জ, এটাও আয়তনে বৃহত্তম, এটা আয়তনে ক্ষুদ্রতম, এটা উপজেলা। উপজেলার মধ্যে বৃহত্তম জনসংখ্যার বৃহত্তম উপজেলা গাজীপুর। তবে এই জায়গায় ইম্পর্টেন্ট হচ্ছে থানচি, এটা লেস ইম্পর্টেন্ট, তারপরে দেখতে পারো। তবে এই থানাটা একটু দেখো, থানাও শ্যামনগর, সাতক্ষীরা। এবং এইখানে আমরা ক্ষুদ্রতম আয়তনে ক্ষুদ্রতম থানা হচ্ছে ওয়ারি। ওয়ারিটা ইম্পর্টেন্ট বেশি, কোতাতুলি বা ওয়ারি। ওইটা বৃহত্তম জনসংখ্যাতেও গাজীপুর সদর। আর ক্ষুদ্রতম জনসংখ্যায় বিমানবন্দর। খেয়াল করো বিমানবন্দর কেন ক্ষুদ্রতম, কারণ বিমানবন্দরের উপরে বড় বড় বিল্ডিং নাই। বিমানবন্দরে কোনো বড় বড় বিল্ডিং নাই, তাই সেখানে মানুষজন কম। যেহেতু বিমানবন্দর এলাকা, সেই জেলাতে মানুষ কম থাকবে, এটা স্বাভাবিক, তাই না? এখানে যে কয়েকটা দিলাম এই কয়েকটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে পড়বা। তবে এখানে একটা জিনিস খেয়াল করো, সিটি কর্পোরেশন। আয়তনের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর। আয়তনের সবচেয়ে ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন সিলেট। এবং আয়তনে জনসংখ্যার সবচেয়ে বৃহত্তম সিটি কর্পোরেশন চট্টগ্রাম। জনসংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম, জনসংখ্যা কম সবচেয়ে ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন, জনসংখ্যা কম কুমিল্লা। জনসংখ্যা কম কুমিল্লা। সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা কোথায়? সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা কুমিল্লা। কম কুমিল্লা, কুমিল্লা লিখতে কম কুমিল্লা একই রকম, কম কুমিল্লা কিন্তু একই রকম। ওকে ওকে, কম কুমিল্লা এটা কিন্তু একই রকম। আশা করি পারছো। সেক্টর কমান্ডারদের পরিচিতি আমরা একটু পড়বো। কোন সেক্টরে কোন কমান্ডার ছিলেন? মুক্তিযুদ্ধের সময় আমাদের বাংলাদেশকে টোটাল 11টা সেক্টরে ভাগ করা হয়েছে। সবাই কমেন্ট করো, মুক্তিযুদ্ধের সময় আমাদের বাংলাদেশকে টোটাল কয়টা সেক্টরে ভাগ করা হয়েছিল? মুক্তিযুদ্ধের সময় আমাদের বাংলাদেশকে টোটাল 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল। এই 11টা সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন তো, তাই না? 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল। এবং এর ভিতরে একটা হচ্ছে নৌ সেক্টর ছিল। মুক্তিযুদ্ধের সময় একটা সেক্টর নৌ সেক্টর ছিল। যেই সেক্টরটা নৌ সেক্টর ছিল তার নাম কি?
যেই সেক্টরটা নো সেক্টর ছিল সেই সেক্টরটা হচ্ছে 10 নম্বর সেক্টর। 10 নম্বর সেক্টরটা নো সেক্টর ছিল, আর বাকি যে 10টা আছে 11টার মধ্যে ওই বাকি 10টাকে বলা হয় আঞ্চলিক সেক্টর। পরীক্ষায় যদি আসে আমাদের আঞ্চলিক সেক্টরের সংখ্যা কয়টা, আঞ্চলিক সেক্টরের সংখ্যা কয়টা, আঞ্চলিক সেক্টরের সংখ্যা কয়টা বলো তো, আঞ্চলিক সেক্টরের সংখ্যা কয়টা, আঞ্চলিক সেক্টর হচ্ছে 10টা। তবে আমাদের যেই সেক্টরটা ব্যতিক্রম সেক্টর বা নো সেক্টর ছিল, ব্যতিক্রমধর্মী সেক্টর বা নো সেক্টর হচ্ছে 9 নম্বর সেক্টর, ব্যতিক্রমধর্মী সেক্টর বা নো সেক্টর হচ্ছে 9 নম্বর সেক্টর। দেখো আমরা ফার্স্টে 2 নং সেক্টর নিয়ে একটু পড়বো। 1 নম্বর সেক্টরে হচ্ছে তোমার চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালীর অংশ, এই জায়গাগুলো হচ্ছে 1 নম্বর সেক্টর। এই যে 1 নম্বর সেক্টর, 1 নম্বর সেক্টরে তোমার সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান। পরীক্ষায় যদি আসে মেজর জিয়াউর রহমান কত নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন, খুবই ইম্পর্টেন্ট, এটা এই বছর আসার সম্ভাবনা আছে। মেজর জিয়াউর রহমান কত নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন, মেজর জিয়াউর রহমান কত নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন, 1 নম্বর। 01 কথা দিয়ে মনে রাখা যায়, জি দিয়ে জিয়াউর রহমান, রো দিয়ে রফিকুল ইসলাম, 1 দিয়ে 1, অর্থাৎ জিয়াউর রহমান আর রফিকুল ইসলাম দুজনেই মেজর, উনারা 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। এবার আমরা 2 নম্বর সেক্টর দেখতেছি। 2 নম্বর সেক্টরে ঢাকা, পরীক্ষা আসতে পারে যে ঢাকা কত নম্বর সেক্টরে, ঢাকা কত নম্বর সেক্টরে, ঢাকা, নোয়াখালী, ফরিদপুর, কুমিল্লার অংশ বিশেষ, এগুলো 2 নম্বর সেক্টর। তবে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ঢাকা কত নম্বর সেক্টরে ছিল, ঢাকা কত নম্বর সেক্টরে ছিল বলো তো, ঢাকা কত নম্বর সেক্টরে ছিল, ঢাকা ছিল 2 নম্বর সেক্টরে। ঢাকা কত নম্বর সেক্টরে ছিল, ঢাকা ছিল 2 নম্বর সেক্টরে। ঢাকা ছিল কত নম্বর সেক্টরে, ঢাকা কিন্তু 2 নম্বর সেক্টরে। ঢাকায় কোনো ফাঁকা নাই, ঢাকা দিয়ে ঢাকা, কু দিয়ে হচ্ছে কুমিল্লা, নো দিয়ে হচ্ছে নোয়াখালী, ফাঁকা দিয়ে ফরিদপুর। এটা মনে রাখার কৌশল হচ্ছে ঢাকায় কোনো ফাঁকা নাই। সেক্টর কমান্ডার ছিল এখানে আমাদের 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিল মেজর খালেদ মোশাররফ এবং ক্যাপ্টেন এটিএম হায়দার। তুমি মনে রাখতে পারো হাই মোশাররফ, হাই মোশাররফ, হাই মোশাররফ। 2 নম্বরে হাই মোশাররফ, হাই মোশাররফ, হাই দিয়ে হচ্ছে হায়দার। হায়দার লিখতে কিন্তু 2 লাগে, দেখো হায়দার লিখতে 2 লাগে না, হ দেখতে 2 এর মতো না, তাহলে 2 নম্বরে ছিল হায়দার আর মোশাররফ, হায়দার আর মোশাররফ, হাই মোশাররফ দিয়ে মনে রাখা যায়। 2 নম্বরে সেক্টর কমান্ডার তুমি হাই মোশাররফ দিয়ে মনে রাখতে পারবা। এরপরে 3 নং সেক্টর, 3 নং সেক্টরের মধ্যে কুমিল্লা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ এগুলো ছিল। কুমিল্লা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ঢাকাও ছিল কিছুটা। এটা ঢাকা কুমিল্লা 3 ম্যাচ হকি দিয়ে মনে রাখা যায়। ঢাকা দিয়ে ঢাকা, কুমিল্লা, হ দিয়ে হকি, হবিগঞ্জ, কি দিয়ে কিশোরগঞ্জ। তাহলে ঢাকা কুমিল্লা 3 ম্যাচ হকি, এটা দিয়ে মনে রাখতে পারবা তোমরা। এবং এই 3 নং সেক্টরে সেক্টর কমান্ডার ছিল শফিউল্লাহ এবং নুরুজ্জামান। 300 দিয়ে মনে রাখবা, 300, তি দিয়ে 300, 300, 300, তি দিয়ে 3 নম্বর সেক্টর, ন দিয়ে নুরুজ্জামান, স দিয়ে হচ্ছে শফিউল্লাহ। তি দিয়ে 3 নম্বর সেক্টর, ন দিয়ে নুরুজ্জামান, স দিয়ে শফিউল্লাহ। এরা ছিলেন হচ্ছে 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। 3 নম্বর সেক্টর কোথায় কোথায়, তিনটা মনে রাখবা, 3 ম্যাচ হকি, ঢাকা কুমিল্লা 3 ম্যাচ হকি, আর বাকিটা হচ্ছে তোমার সেক্টর কমান্ডার। তাহলে এইটুকু মনে রাখা যায়। এরপরে আমাদের 4 নং সেক্টর, 4 নং সেক্টর হচ্ছে সিলেট, মূলত সিলেট নিয়ে 4 নং সেক্টর, সিলেট 4 নং সেক্টর। এবং 4 নংয়ে ছিল চিত্তরঞ্জন দাস, 4 নং সেক্টর 4 এবং 4-এ চিত্তরঞ্জন, 4-এ চিত্তরঞ্জন। 4 নম্বর সেক্টর চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দত্ত। 4 নম্বর সেক্টর চিত্তরঞ্জন, 4 চিত্তরঞ্জন, 4 চিত্তরঞ্জন, 4-এ চিত্তরঞ্জন। এবং 4 হচ্ছে সিলেটের অংশ নিয়ে, সিলেট নিয়ে মূলত 4, সিলেট নিয়ে মূলত 4, এটা মনে রাখা যায়। এবং উনি 2000 বীরোত্তম ছিলেন এবং উনি 2020 সালের 25শে আগস্ট মারা যায়, 2020 সালের 25শে আগস্ট উনি মারা গেছে। এরপর দেখো 5 নম্বর সেক্টর, 5 নম্বর সেক্টরটাও সিলেট, ময়মনসিংহ আর সিলেট নিয়ে গঠিত। 5 নম্বর সেক্টর ময়মনসিংহ আর সিলেট নিয়ে গঠিত। ময়মনসিংহ সিলেট কাছাকাছি এবং সীমান্তবর্তী সব জেলা, বুঝছো, পড়াইছি না যে 2টা বিভাগ আছে যাদের সব জেলায় সীমান্তবর্তী, ময়মনসিংহ আর সিলেটের সব জেলায় কিন্তু সীমান্তবর্তী। আমরা দেখতে পাচ্ছি এখানে 5 নম্বর সেক্টর হচ্ছে শওকত আলী। মনে রাখবা 5 লিখতে প্যাচ লাগে, 5 লিখতে, 5 লিখতে, সরি শ লিখতে প্যাচ লাগে, শ লিখতে, শ লিখতে প্যাচ লাগে, শ লিখতে প্যাচ লাগে। শ দিয়ে হচ্ছে শওকত আলী, শ দিয়ে হচ্ছে শওকত আলী, প্যাচ দিয়ে হচ্ছে 5 নম্বর সেক্টর। 5 নম্বর সেক্টর হচ্ছে শওকত আলী ছিল, ময়মনসিংহ আর সিলেট। 5 নম্বর সেক্টর হচ্ছে শওকত আলী ছিল, ময়মনসিংহ আর সিলেট। 6 নম্বর সেক্টর, 6 নম্বর সেক্টর হচ্ছে দিনাজপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, এটা হচ্ছে 6 নম্বর সেক্টর। মনে রাখবা ঠাকুরমা 6 দিন দিনাজপুরে থাকবে, ঠাকুরমা 6 দিন দিনাজপুরে থাকবে। তাহলে ঠাকুর দিয়ে হচ্ছে ঠাকুরগাঁও, দিন দিয়ে হচ্ছে দিনাজপুর, রংপুর দিয়ে হচ্ছে রংপুর, আর 6 দিয়ে 6 নম্বর সেক্টর।
ঠাকুরমা 6 দিন দিনাজপুরে থাকবে, ঠাকুরমা 6 দিন দিনাজপুরে থাকবে, এটা দিয়ে মনে রাখা যায় 6 নম্বর সেক্টরের গুলো। এবং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি 6 নম্বরে ছিল উইং কমান্ডার এম কে বাশার, উইং কমান্ডার খাদিমুল বাশার ছিল 6 নম্বরে, উইং কমান্ডার খাদিমুল বাশার ছিল 6 নম্বর সেক্টরে, উইং কমান্ডার খাদিমুল বাশার ছিল 6 নম্বর সেক্টরে। 7 নম্বর সেক্টর, 7 নম্বর সেক্টর ছিল রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া। এটা মনে রাখবা, রাজাকে 7 দিন পাবো, রাজাকে 7 দিন পাবো, রাজা দিয়ে রাজশাহী, 7 দিয়ে 7 নম্বর সেক্টর, রাজাকে 7 দিন পাবো, দিন দিয়ে হচ্ছে দিনাজপুর, পাবো দিয়ে পাবনা, পাবোর প দিয়ে পাবনা, ব দিয়ে বগুড়া, রাজাকে 7 দিন পাবো, রাজাকে 7 দিন পাবো, রাজা দিয়ে রাজশাহী, রাজা দিয়ে রাজশাহী, 7 দিয়ে হচ্ছে 7 নম্বর সেক্টর, দিন দিয়ে দিনাজপুর, পাবোর পা দিয়ে পাবনা, ব দিয়ে বগুড়া, রাজাকে 7 দিন দিনাজপুরে পাবো, রাজাকে 7 দিন পাবো, এটা দিয়ে মনে রাখা যায়। এবং এইটা হচ্ছে 7 নম্বরে ছিল নাজমুল আর নুরুজ্জামান, কাজী নাজমুল আর 7 কাহন দিয়ে মনে রাখা যায়, 7 কাহন, 7 কাহন, 7 দিয়ে 7 নম্বর, কা দিয়ে কাজী নুরুজ্জামান, তারপরে হচ্ছে 9 দিয়ে হচ্ছে নাজমুল হক, কা দিয়ে হচ্ছে কাজী নুরুজ্জামান, 9 দিয়ে হচ্ছে নাজমুল হক। তাহলে 7 নম্বরগুলো মনে রাখতে পারো। 8 নম্বর সেক্টর, 8 নম্বর সেক্টর মনে রাখবো হচ্ছে মেহেরপুর, ফরিদপুর, সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া। এটা হচ্ছে মেহের ফরিদের সাথে খুলনা থেকে কুষ্টিয়া যাবে, মেহের ফরিদের সাথে খুলনা থেকে কুষ্টিয়া যাবে, এটা দিয়ে মনে রাখতে পারবা। মেহের ফরিদের সাথে, মেহের দিয়ে মেহেরপুর, ফরিদ দিয়ে ফরিদপুর, সাথে দিয়ে সাতক্ষীরা, খুলনা দিয়ে খুলনা, কুষ্টিয়া দিয়ে কুষ্টিয়া, মেহের ফরিদের সাথে খুলনা থেকে কুষ্টিয়া যাবে। এবং আমরা 7 নম্বর সেক্টর, 8 নম্বর সেক্টরে দেখি উসমান আর মনসুর, আবু উসমান, মেজর আবু উসমান চৌধুরী এবং মেজর মনসুর। তুমি মনে রাখবা ও 8 মন, ও 8 মন, ও দিয়ে হচ্ছে উসমান, ও দিয়ে উসমান, 8 দিয়ে হচ্ছে 8 নম্বর সেক্টর, মন দিয়ে হচ্ছে মনসুর, ও দিয়ে হচ্ছে উসমান, 8 দিয়ে হচ্ছে 8 নম্বর সেক্টর, মন দিয়ে মনসুর, এটা হচ্ছে 8 নম্বর সেক্টর। এবার আমরা 9 নম্বর সেক্টর চলে আসছি। 9 নম্বর সেক্টর হচ্ছে পটুয়াখালী, বরিশাল, খুলনা, দক্ষিণ অঞ্চলের আর কি। পটুয়াখালী মনে রাখবা, সাঁতারে খুব বেশি পটু নয়, সাঁতারে খুব বেশি পটু নয়, সাঁতারে খুব বেশি পটু নয়, সাঁতারে দিয়ে সাতক্ষীরা, খুব দিয়ে খুলনা, বেশি দিয়ে বরিশাল, পটু দিয়ে পটুয়াখালী, 9 দিয়ে 9 নম্বর সেক্টর। সাঁতারে খুব বেশি পটু নয়, সাঁতারে খুব বেশি পটু নয়, এটা মনে রাখবা মেজর আব্দুল জলিল আর মনসুর। এইটা তোমার হচ্ছে সাঁতারে খুব বেশি পটু নয় দিয়ে জায়গাগুলো, আর সেক্টর কমান্ডার দুজন মনে রেখো। এরপর 10 নম্বর তো সমুদ্র সেক্টর। 10 নম্বর সেক্টরে এটা নৌ সেক্টর ছিল, এখানে তোমার স্পেশালভাবে নৌ সেক্টরে তোমার আমাদের রুহুল আমিন যে বীরশ্রেষ্ঠ উনি ছিলেন। নৌ সেক্টরে সেক্টর কমান্ডার স্পেশালভাবে কেউ ছিল না, নৌ সেক্টরটা স্পেশাল একটা সেক্টর ছিল, নৌবাহিনীতে যারা কাজ করতেন তারা ওইখানে দায়িত্ব পালন করতেন। তবে আমাদের রুহুল আমিন স্কোয়াড্রন জেলার রুহুল আমিন 9 নম্বর 10 নম্বর সেক্টরে ছিল। এরপর আমাদের 11 নম্বর সেক্টর। 11 নম্বর সেক্টর হচ্ছে 11 নম্বর সেক্টর মূলত কিশোরগঞ্জ বাদে ময়মনসিংহ, টাঙ্গাইল জেলা নিয়ে গঠিত হয়েছিল। 11 নম্বর সেক্টর ময়মনসিংহ বিভাগ, কিশোরগঞ্জ বাদ ছিল, ময়মনসিংহ, টাঙ্গাইল এগুলা নিয়ে। এই 11 নম্বর সেক্টর ছিল আবু তাহের আর হচ্ছে হামিদুল্লাহ। তুমি মনে রাখতে পারো 11 হাতা, আবু তাহের, হামিদুল্লাহ। 11 দিয়ে হচ্ছে 11 নম্বর সেক্টর, হা দিয়ে হামিদুল্লাহ, তা দিয়ে তাহের। 11 দিয়ে 11 নম্বর সেক্টর, হা দিয়ে হামিদুল্লাহ, তা দিয়ে তাহের। 11 দিয়ে 11 নম্বর সেক্টর, হা দিয়ে হামিদুল্লাহ, তা দিয়ে তাহের। আশা করি তোমার সেক্টর কমান্ডার এবং সেক্টরের জায়গা সবগুলাই মনে থাকবে এখন। সেক্টর কমান্ডার, সেক্টরের জায়গা, এগুলো সবগুলাই তুমি মনে রাখতে পারবা আশা করি। সেক্টর কমান্ডার, সেক্টর জায়গাগুলো তুমি পারবা। এরপরে আজকে বাংলাদেশের প্রায় একদম লাস্ট টপিক আজকে আমাদের ক্লাসের। আজকের ক্লাসের আমরা একদম শেষ টপিকে আসি। শেষ টপিকটা খুব গুরুত্বপূর্ণ, এই টপিকটা একটু ভালো করে মনে রাখতে হবে। শেষ টপিকটা কি দেখো তো, আমাদের শেষ টপিক হচ্ছে বাংলার প্রাচীন জনপদ। বাংলার প্রাচীন জনপদের এই ম্যাপটার দিকে একটু খেয়াল করো। বাংলার প্রাচীন জনপদের রাজধানী ছিল পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন। পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন এরা উত্তরবঙ্গে অর্থাৎ বগুড়াতে, মহাস্থানগড়, পুণ্ডনগর এগুলা। মহাস্থানগড়, পুণ্ডনগর কোথায় ছিল এই মানচিত্রটা একটু দেখো তো, আমি আসতেছি 1 মিনিট। ওকে, আমি যেটা বলতেছিলাম যে আমাদের এখন আমরা প্রাচীন জনপদ নিয়ে পড়ব। প্রাচীন জনপদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন, এটা হচ্ছে বগুড়াতে, হ্যাঁ বগুড়াতে পুণ্ডনগর। এবং এখানে আমরা একটা কর্ণসুবর্ণ দেখতে পাচ্ছি একটা জায়গা।
আরেকটা হচ্ছে এইদিকে মানচিত্রের এই সাইডটাতে পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গের এই দিকটাতে কিন্তু আমাদের রাঢ় অঞ্চল ছিল। তারপরে হচ্ছে আমাদের এইদিকে তাম্রলিপি ছিল। তারপর বাংলাদেশের মানে আমরা জায়গাগুলো একটু দেখি চলো। বাংলাদেশের জনপদের নামগুলো কী কী? বাংলার জনপদগুলো ছিল বঙ্গ, পুণ্ড, গৌড়, রাঢ়, সমতট, হরিকেল, বরেন্দ্র, বাকেরগঞ্জ। বঙ্গ কোনটা কোনটা? বৃহত্তর ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, ফরিদপুর। বৃহত্তর ঢাকা, বরিশাল। মানচিত্রের এই যে সেন্টার ঢাকা, বরিশাল, ঢাকা, বরিশাল, বরিশাল, ময়মনসিংহ, এদিকে ময়মনসিংহ, আর এদিক থেকে হচ্ছে ফরিদপুর। ঢাকা, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, এই জায়গাগুলো হচ্ছে তোমার বঙ্গ নামে পরিচিত। বঙ্গ, ঢাকা কিসের অন্তর্ভুক্তিতে আসতে পারে? ঢাকা হচ্ছে বঙ্গ, ঢাকা বঙ্গ। এরপরে গৌড়, গৌড় হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, মানে পশ্চিমবঙ্গের সাইডগুলো নিয়ে হচ্ছে গৌড়। গৌড় হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া, চাঁপাইনবাবগঞ্জ, উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ, পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদা, নদিয়া, এগুলো অঞ্চল হচ্ছে তোমার গৌড় অঞ্চল। গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ, এটা অনেক ইম্পর্ট্যান্ট। গৌড়ের রাজধানীর নাম কি ছিল? কর্ণসুবর্ণ। সমতট কাকে বলা হয়? এটা অনেক ইম্পর্ট্যান্ট। সমতট বলা হয় বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলকে। সমতট কাকে বলা হয় বলো তো? সমতট বলা হয় বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলকে। সমতট কোন কোন জায়গাটা ইম্পর্ট্যান্ট? সমতট বলা হয় কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলকে। সমতট বলা হয় কাকে? কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলকে। জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ পুণ্ড, পুণ্ডবর্ধন, পুণ্ডনগর, মহাস্থানগড়। পুণ্ড, পুণ্ডবর্ধন, পুণ্ডনগর, মহাস্থানগড়। প্রাচীনকালে বরেন্দ্র নামটি, বরেন্দ্র নামক জনপদটা কোনটা নিয়ে গঠিত ছিল? বরেন্দ্র ছিল তোমার রাজশাহী, বগুড়া, রাজশাহী, বগুড়া এবং দিনাজপুর, রংপুর, এগুলো নিয়ে হচ্ছে তোমার বরেন্দ্র ছিল। এরপরে হরিকেল, হরিকেলটা খুবই ইম্পর্টেন্ট। দেখো পাহাড়ি পার্বত্য অঞ্চল, এই যে দিকটা, এই যে এই সাইডটা, একদম এই সাইডটা সিলেট এবং সিলেট এবং চট্টগ্রাম, এই দুইটাই হচ্ছে পাহাড়ি অঞ্চল। ইভেন আমরা যদি ত্রিপুরাটাকে নিয়ে নিতে পারতাম আমাদের এখানে, তাহলে কিন্তু আমাদের সিলেট থেকে কক্সবাজার আসাটা সুবিধা হতো। আমরা যদি ত্রিপুরাকে অ্যাড করতে পারতাম তাহলে কত দ্রুত দেখো সিলেট থেকে চট্টগ্রাম আসা যাইতো। এখন সিলেট থেকে চট্টগ্রাম আসতে কত ঘুরে তারপরে আসতে হয়। যাই হোক, আমাদের এই যে এই সাইডটা, এই যে সিলেট, চট্টগ্রাম, ত্রিপুরা, এই সাইডগুলো হচ্ছে হরিকেলের টাইপ, বুঝছো? এই সাইডটা পাহাড়ি অঞ্চল, তো এই জায়গাটা হচ্ছে হরিকেল অঞ্চল। এই জায়গাটাকে বলা হয় হরিকেল অঞ্চল, হরিকেল। পুণ্ড, পুণ্ড বগুড়ার মহাস্থানগড়, রংপুর, দিনাজপুর, এগুলো নিয়ে হচ্ছে পুণ্ড। প্রাচীনকালে রাঢ় হচ্ছে বর্ধমান অঞ্চল। বর্ধমান, আমাদের কবি কাজী নজরুল ইসলাম বর্ধমান থেকে জন্মগ্রহণ করছে। বর্ধমানের চুরুলিয়া গ্রামে দুখুমিয়া ছিল নাম, মনে আছে না? তো এই বর্ধমান হচ্ছে, বর্ধমান রাঢ় অঞ্চলে ছিল। প্রাচীন বাংলার বন্দরের নাম ছিল তাম্রলিপ্ত। আর বাকেরগঞ্জ ছিল হচ্ছে বরিশাল, খুলনা, বাগেরহাট। বরিশাল, খুলনা, বাগেরহাট দক্ষিণ সাইড দিকে। বরিশাল, খুলনা, বাগেরহাট, এগুলোকে বাকেরগঞ্জ বলা হয়। আশা করি এই নামগুলো খুব সুন্দরভাবে পড়তে পারবা তোমরা। এখন আমরা কিছু প্রশ্ন সলভ করি। সিলেট কোন প্রাচীন জনপদের অংশ? মেডিকেল ভর্তি পরীক্ষায় 23-24 প্রশ্ন। সিলেট কোন? সিলেট তো পাহাড়ি এলাকা, তাহলে অ্যান্সার কি হবে? দ্রুত বলো। সিলেট তো পাহাড়ি এলাকা, তাহলে অ্যান্সারটা কি হবে? সিলেট তো পাহাড়ি এলাকা, তাহলে অ্যান্সার কি হবে? দ্রুত বলতে হবে। সিলেট যেহেতু পাহাড়ি এলাকা, তাহলে অ্যান্সারটা কি হবে? আমাদের ক্লাস প্রায় 1.5 ঘন্টার মতো হতে পারে ক্লাস, হ্যাঁ, আর 10-15 মিনিট আছে। চলো আমরা একটু বলি। সিলেট যেহেতু পাহাড়ি এলাকা, সিলেট যেহেতু পাহাড়ি এলাকা, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? সিলেট যেহেতু পাহাড়ি এলাকা, সিলেট চট্টগ্রাম দুইটাই হচ্ছে হরিকেলের। সিলেট চট্টগ্রাম দুইটাই হচ্ছে হরিকেলের। সিলেট চট্টগ্রাম দুইটাই হচ্ছে হরিকেল। সিলেট চট্টগ্রাম দুইটাই কি? সিলেট চট্টগ্রাম দুইটাই হচ্ছে হরিকেল। তারপরে আমাদের বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা? এটা অনেক ইম্পর্টেন্ট, খেয়াল করো কতবার আসছে মেডিকেল ভর্তি পরীক্ষা, বিসিএস। বিসিএস তো অনেকবার আসছে, অনেকবার রিপিট হয়েছে কোশ্চেন। এটার অ্যান্সার হচ্ছে পুণ্ড, 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 পুঞ্জ না, পুণ্ড, পুণ্ড। অ্যান্সারটা কি বলো তো? বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা? বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা? অ্যান্সার কি? বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা? বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা? তোমাদের ক্লাস কিন্তু খুব সুন্দরভাবে নোট করে মেডিকেল আর ড্রিম গ্রুপে পোস্ট করবা সবাই, একদম যারা যারা সবাই মন দিয়ে ক্লাস করছো সবার নোট আমি চেক করে দিব। সবাই খুব সুন্দর করে নোট করে পোস্ট করে দিবা। বলো আমাকে, বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা? বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুণ্ড। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুণ্ড। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? পুণ্ড। ওকে, তারপরে বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? হরিকেল হচ্ছে সিলেট এবং চট্টগ্রাম। হরিকেল বিসিএস এর 46তম বিসিএস আসছে। হরিকেল কোন অঞ্চল? সিলেট আর চট্টগ্রাম হচ্ছে হরিকেল। সিলেট আর চট্টগ্রাম হচ্ছে হরিকেল। সিলেট আর চট্টগ্রাম হচ্ছে
হরিকেল। তারপরে আমাদের প্রশ্ন হচ্ছে বর্তমানে ঢাকা প্রাচীন বাংলার কোন জনপদ ছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঢাকা কোন জনপদের ছিল বলো? ঢাকা কোন জনপদের ছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঢাকা কোন জনপদের ছিল? ঢাকা কোথায় ছিল বলো? ঢাকা কোথায় ছিল? ঢাকা ছিল কোথায়? ঢাকা কোথায় ছিল? ঢাকা ছিল হচ্ছে বঙ্গ। ঢাকা ছিল বঙ্গে। ঢাকা কোথায়? ঢাকা হচ্ছে বঙ্গ। ঢাকা বঙ্গ, ঠিক আছে? তাহলে ঢাকা হচ্ছে বঙ্গ। বা প্রাচীন বাংলায় সমতট বর্তমানে কোন অঞ্চল, অথবা বর্তমানে বাংলার কোন অঞ্চলকে সমতট বলা হতো? কতবার আসছে দেখছো? বিশেষ 43তম, অনেকবার আসছে। সমতট বলা হতো হচ্ছে কুমিল্লা আর নোয়াখালীকে। সমতট বলা হতো কাকে? সমতট বলা হতো কুমিল্লা আর নোয়াখালীকে। সমতট কাকে বলা হতো? সমতট বলা হতো কুমিল্লা আর নোয়াখালীকে। অনেকগুলো প্রশ্ন সলভ করতে পারতেছি না আমরা? ক্লাস করে দেখো তো, অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা সলভ করতে পারতেছি। আজকে প্রায় 50টার মতো কোশ্চেন সলভ করাবো তোমাদের। তো আমাদের এখানে কুমিল্লা আর নোয়াখালীকে বলা হতো তোমার সমতট। প্রাচীন বাংলার হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। হরিকেলের জনপদের অন্তর্ভুক্ত হচ্ছে হরিকেল জনপদের অন্তর্ভুক্ত, এখানে তো অপশনে হরিকেল জনপদের অন্তর্ভুক্ত, এখানে আমাদের অপশনে না চট্টগ্রাম হবে, একটা একটা অপশন হচ্ছে চট্টগ্রাম হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে চট্টগ্রাম হবে। চট্টগ্রাম, চট্টগ্রাম, ওকে। এটা হবে অ্যান্সার, এটা চট্টগ্রাম হবে। আচ্ছা যাই হোক, বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র বা জনপদ কোথায় অবস্থিত? প্রাচীনতম নগর কেন্দ্র বা জনপদ হচ্ছে মহাস্থানগড়, বগুড়া। প্রাচীনতম নগর কেন্দ্র বা জনপদ হচ্ছে মহাস্থানগড়। প্রাচীনতম জনপদ হচ্ছে মহাস্থানগড়। প্রাচীনতম জনপদের নাম কি? প্রাচীনতম জনপদের নাম হচ্ছে মহাস্থানগড়। প্রাচীনতম জনপদের নাম কি? প্রাচীনতম জনপদের নাম হচ্ছে মহাস্থানগড়। প্রাচীনতম জনপদের নাম হচ্ছে মহাস্থানগড়। তারপরে আমরা দেখি রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে কি গঠিত? রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে কোনটা গঠিত? যেহেতু বগুড়া চলে আসছে তাহলে মহাস্থানগড় হওয়ার কথা। অ্যান্সার কি হবে বলো তো? এটার অ্যান্সারটা কি হবে? এটা হচ্ছে বরেন্দ্রভূমি, সরি এটা বরেন্দ্রভূমি। এটা বরেন্দ্রভূমি, বরেন্দ্রভূমি, বরেন্দ্রভূমি। বরেন্দ্র জাদুঘর রয়েছে কিন্তু এদিকে। বরেন্দ্রভূমি, অ্যান্সারটা হবে বরেন্দ্রভূমি। প্রাচীন পূর্ণনগর কোন স্থানে অবস্থিত? পূর্ণনগর মহাস্থানগড়ে। প্রাচীন পূর্ণনগর কোথায় অবস্থিত? প্রাচীন পূর্ণনগর হচ্ছে মহাস্থানগড়ে। প্রাচীন পূর্ণনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে। প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ কোন জেলা? প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ কোন জেলা বলো তো? প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ কোন জেলা? প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ কোন জেলা? চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের সাথে গৌড়ের সম্পর্ক। চাঁপাইনবাবগঞ্জের সাথে গৌড়ের সম্পর্ক। চাঁপাইনবাবগঞ্জের সাথে কার সম্পর্ক? চাঁপাইনবাবগঞ্জের সাথে গৌড়ের সম্পর্ক। গৌড়। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন নাম কি ছিল? পূর্ণনগর ছিল। মহাস্থানগড় যখন বাংলার রাজধানী ছিল তখন নাম ছিল পুণ্ডনগর। মহাস্থানগড় যখন বাংলার রাজধানী ছিল তখন নাম ছিল পুণ্ডনগর। মহাস্থানগড় যখন বাংলার রাজধানী ছিল তখন কি নাম ছিল? মহাস্থানগড় যখন বাংলার রাজধানী ছিল তখন নাম ছিল পুণ্ডনগর। চার্জ দিতে হবে। মহাস্থানগড় যখন বাংলার রাজধানী ছিল তখন নাম ছিল পুণ্ডনগর, ওকে। তারপরে দেখি আমাদের ময়নামতীতে কোন সভ্যতার নিদর্শন রয়েছে? ময়নামতীতে কোন সভ্যতার নিদর্শন রয়েছে বলো বাচ্চারা, দেখি এটা পারো কিনা। এটা একটু ইম্পর্টেন্ট। ময়নামতীতে কোন সভ্যতার নিদর্শন রয়েছে? ময়নামতীতে কোন সভ্যতার নিদর্শন রয়েছে? বৌদ্ধ সভ্যতা। ময়নামতীতে বৌদ্ধ সভ্যতার নিদর্শন রয়েছে, বৌদ্ধ সভ্যতার। প্রাচীন পুণ্ডনগর কোন জেলায়? পুণ্ডনগর বগুড়া জেলায়। পুণ্ডনগর কোন জেলায় অবস্থিত? পুণ্ডনগর বগুড়া জেলায় অবস্থিত। পুণ্ডনগর বগুড়া জেলা অবস্থিত। বগুড়া কিন্তু জিয়াউর রহমানের বাড়ি, বুঝছো তো? বগুড়া থেকে কোশ্চেন আসতে পারে। বগুড়া হচ্ছে তোমার বগুড়াতে পুণ্ডনগর অবস্থিত। তারপরে আমাদের এখানে আমরা আজকে শেষ পড়ে একদমই, চলো আমরা কিছু বৃহত্তম জিনিস আমরা একসাথে পড়ে ফেলি সবাই মিলে। আমরা দেখি বাংলাদেশের বৃহত্তম জিনিসগুলো কি কি। আমাদের ক্লাস কিন্তু শেষ পর্যায়ে। তোমরা যারা ক্লাস করছো তারা অবশ্যই মেডিকেল অডিমে ক্লাসের নোটগুলো পোস্ট করবা। এবং আমাদের জিকে ইংলিশ কোর্স 17 তারিখ চলে আসতেছে, তোমাদের জন্য স্পেশাল জিকে ইংলিশ কোর্স। জিকে ইংলিশ কোর্সে আমরা 5টা বইও দেই সাথে। জিকে ইংলিশ কোর্সটাই স্পেশাল কোর্স। এখানে আমাদের টোটাল 60টা ক্লাস হবে। 60টা ক্লাসের ভিতরে ইংলিশের হবে টোটাল 30টা ক্লাস। 30টা ক্লাস ইনশাল্লাহ আমি নিব তোমাদের। তারপরে জিকের উপরে হবে টোটাল 30টা ক্লাস। এই জিকের উপরে 30টা ক্লাসের ভিতরে আমি নিব কিছু, এবং তোমাদের ম্যাক্সিমাম ক্লাস অন্বেষাপু নিবে। অন্বেষাপুর ক্লাস তোমরা দেখছো, মেডিকেল অডিমের পেজে আছে, ইউটিউবে আছে, সব জায়গায় আছে। আপু অনেক সুন্দর করে ইন্টারন্যাশনাল জিকে পড়াবে। তো সব কিছু মিলায় দেখো, আমাদের বাংলাদেশের বৃহত্তম বিভাগের নাম হচ্ছে চট্টগ্রাম বিভাগ। বাংলাদেশের বৃহত্তম বিভাগের নাম কি? বাংলাদেশের বৃহত্তম বিভাগের নাম কি? বাংলাদেশের বৃহত্তম বিভাগের নাম হচ্ছে চট্টগ্রাম বিভাগ। বৃহত্তম জেলার নাম কি? বৃহত্তম জেলার নাম হচ্ছে রাঙামাটি জেলা। বৃহত্তম থানার নাম কি? বৃহত্তম থানার নাম হচ্ছে
শ্যামনগর সাতক্ষীরা। বৃহত্তম শহরের নাম হচ্ছে ঢাকা। বৃহত্তম স্থলবন্দর বেনাপোল যশোর পড়ছি। বা বৃহত্তম সমুদ্র বন্দর চট্টগ্রাম। বৃহত্তম বিমানবন্দর হচ্ছে হজরত শাহজালাল বিমানবন্দর। তবে এই প্রশ্নটা ঘুরে আসবে, হজরত শাহজালাল বিমানবন্দরের পূর্বের নাম কি ছিল? হজরত শাহজালাল বিমানবন্দরের পূর্বের নাম কি ছিল? দেখে তোমরা জানো কি না? হজরত শাহজালাল বিমানবন্দরের পূর্বের নাম কি ছিল? শাহজালাল বিমানবন্দরের পূর্বের নাম কি ছিল? শাহজালাল বিমানবন্দরের পূর্বের নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। তোমরা কি জানো এটা? শাহজালাল বিমানবন্দরের পূর্বের নাম কিন্তু জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল। শাহজালাল বিমানবন্দরের পূর্বের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল। ওকে, বৃহত্তম রেল স্টেশন কমলাপুর রেল স্টেশন। কমলাপুর রেল স্টেশনের স্থপতির নাম হচ্ছে বব বুই। কমলাপুর রেল স্টেশনের স্থপতির নাম হচ্ছে বব বুই। এটা আগামীকালকে পড়াবো। বৃহত্তম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। কৃষি বিশ্ববিদ্যালয় বাও হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, এটা আয়তনে আর কি। বৃহত্তম গ্রন্থাগার পাবলিক লাইব্রেরি। বৃহত্তম মসজিদ হচ্ছে বাইতুল মোকাররম ঢাকা। বৃহত্তম মসজিদের নাম কি? বাংলাদেশের বৃহত্তম মসজিদের নাম কি? বাংলাদেশের বৃহত্তম মসজিদের নাম হচ্ছে বাইতুল মোকাররম ঢাকা। মাইশা বলছে আপু প্রি মেডিকেলে যারা ভর্তি আছে তাদেরকে আলাদা করে জিকে ইংলিশ কোর্সে ভর্তি হইতে হবে? না, প্রি মেডিকেলেরদের জন্য ফ্রি আর কি। প্রি মেডিকেলের জন্য আমরা এটা দিয়ে দিই, এটা ইনক্লুডেড একসাথে। প্রি মেডিকেলে হইলে লাভ বেশি আর কি, এর জন্যই যে প্রি মেডিকেলের জিকে ইংলিশ আলাদা করে কিনতে হয় না। আর নাহলে জিকে ইংলিশ আলাদা করে কিনতে হয়। প্রি মেডিকেল তো আবার এইচএসির পর হোয়াইট অ্যাপ্রন ব্যাচও পায়। প্রি মেডিকেলের সুবিধা বেশি, প্রি মেডিকেলে হইতে পারলে ভালো আর কি। যাই হোক, বৃহত্তম জাদুঘর হচ্ছে জাতীয় জাদুঘর। বৃহত্তম চক্ষু হাসপাতাল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল। বৃহত্তম হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। বৃহত্তম হাসপাতালের নাম হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তোমার বলো ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে কবে? দেখি জানো কিনা। ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে কবে? দ্রুত বলো তো। ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা কবে হয়েছে? ঢাকা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছে? ঢাকা মেডিকেল কলেজ 1946 সালে প্রতিষ্ঠা হয়েছে। বৃহত্তম মেডিকেল কলেজ বা বৃহত্তম হাসপাতাল ঢাকা মেডিকেল হাসপাতাল। বৃহত্তম মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ। বৃহত্তম চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানা। বৃহত্তম সিনেমা হল মণিহার যশোর। বৃহত্তম সিনেমা হল মণিহার যশোর। বৃহত্তম পার্ক রমনা পার্ক। বৃহত্তম উদ্যান সোহরাওয়ার্দী উদ্যান। বৃহত্তম বিল চলন বিল। বৃহত্তম বাঁধ কাপ্তাই বাঁধ। বৃহত্তম বাঁধ কাপ্তাই বাঁধ। বৃহত্তম হাওর, এটা হচ্ছে হাকালুকি বা টাঙ্গুয়ার হাওর। বৃহত্তম হাওর হাকালুকি বা টাঙ্গুয়ার হাওর। বৃহত্তম বনভূমি সুন্দরবন। বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা। বৃহত্তম দ্বীপের নাম কি বাচ্চারা? বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে ভোলা। বা বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। বৃহত্তম বদ্বীপ কি যদি বলে বৃহত্তম বদ্বীপ কোনটা? বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, কিন্তু বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটা? বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, কিন্তু বাংলাদেশের বৃহত্তম বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। বা বৃহত্তম চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল চুয়াডাঙ্গা। কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল, এটা বৃহত্তম চিনিকল চুয়াডাঙ্গাতে। তোমাদের হামিম ভাইয়ার বাড়ি চুয়াডাঙ্গাতে। হামিম ভাইয়ার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গায়, বুঝছো? কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলটা চুয়াডাঙ্গাতে। বৃহত্তম পাটকল আদমজি জুট মিল। বৃহত্তম কাগজ কল কর্ণফুলী কাগজ কল হচ্ছে বৃহত্তম কাগজ কল। বৃহত্তম সার কারখানা ঘোড়াশাল নরসিংদী। বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র কুষ্টিয়া। এটা হচ্ছে বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। বৃহত্তম গ্যাস হচ্ছে তিতাস ব্রাহ্মণবাড়িয়াতে। জলবিদ্যুৎ কাপ্তাই জলবিদ্যুৎ। বৃহত্তম সেচ তিস্তা সেচ প্রকল্প, বৃহত্তম সেচ প্রকল্প। তো এখানে যতগুলো আছে সবগুলো তোমরা একটু পড়ে ফেলবা। রেল জংশন হচ্ছে ঈশ্বরদীতে। বৃহত্তম রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ। বৃহত্তম ঘন্টা রামু থানার বৌদ্ধবিহারের ঘন্টা, অনেক বড় ঘন্টা। তো এখানে আর এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। বৃহত্তম গ্রাম বানিয়াচং হবিগঞ্জে। এশিয়ার বৃহত্তম গ্রাম, পরীক্ষা যদি আসে এশিয়ার বৃহত্তম গ্রামের নাম কি? বানিয়াচং। আমার রুমমেট ছিল বানিয়াচংয়ের, মানে আমার মেডিকেলের যে রুমমেট ছিল একসাথে আমরা থাকতাম হোস্টেলে, ওর বাড়ি ছিল বানিয়াচং হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় গ্রাম বা এশিয়ার সবচেয়ে বড় গ্রামের নাম হচ্ছে বানিয়াচং গ্রাম। বৃহত্তম যুদ্ধ জাহাজ বানৌজা। আর বৃহত্তম ঈদগাহ শোলাকিয়া ঈদগাহ কিশোরগঞ্জ। বৃহত্তম শপিং মল, এই যে তোমরা যাও না বাচ্চারা যমুনা ফিউচার পার্ক হচ্ছে বৃহত্তম শপিং মল। বাংলাদেশের বৃহত্তম শপিং মল হচ্ছে যমুনা ফিউচার পার্ক। আচ্ছা যাই হোক, তাহলে যতগুলো পড়াইলাম আমরা আজকে, অনেকগুলো ক্লাসই করলাম, অনেকগুলো পড়া দিলাম তোমাদের। এই সবগুলো পড়া আজকে পড়ে ফেলো। আমাদের অলরেডি 3টা ক্লাসের 1টা ক্লাস হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে পড়াশোনা করতে হবে জীবনে, বড় কিছু হইতে হইলে পড়াশোনা ব্যতীত আমাদের ভালো কিছু করা সম্ভব না। বাংলাদেশে দেখো অনেকেই বলে যে কি হবে ফিউচারে যাওয়ার হবে, পড়াশোনা এখন কম করলে হবে। কিন্তু আমার কাছে মনে হয় তোমরা যারা মিডল ক্লাস ফ্যামিলির আছো, বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলি হচ্ছে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস থেকে বিলং করো। ম্যাক্সিমাম আমরা সবাই লোয়ার মিডল ক্লাস থেকে বিলং করি বা মিডল ক্লাস থেকে বিলং করি। যারা হচ্ছে মিডল ক্লাস থেকে বিলং করি বা লোয়ার মিডল ক্লাস থেকে বিলং করি, তাদের ভালো কিছু না করলে উপায় নাই।
তাদের ভালো কিছু করতে হবে, তাদের পায়ের তলার মাটি শক্ত করতে হবে। আমাদের পায়ের তলার মাটি শক্ত না। আমি গতকালকে আমার আম্মুর সাথে বলতেছিলাম, আম্মু একটা সময় এত চিন্তা করতাম পড়াশোনা নিয়ে, অনেক বেশি চিন্তিত ছিলাম যে ফিউচারে আসলে ভবিষ্যৎ কি হবে। আসলে এখন কি মনে হয় জানো, যে এত প্রেশার নিয়ে হয়তো বা দরকার ছিল না এত প্রেশার নেওয়ার। তখন আমার আম্মু বলল যে ওই সময়টা পার করে আসছো, এখন একটা সময় এসে পৌঁছাইছো, একটা কিছু অর্জন হয়েছে জীবনে, এর জন্য মনে হচ্ছে যে এত পরিশ্রম না করলেও হতো। যা তুমি তোমার স্টুডেন্টগুলোকে জিজ্ঞাসা করো ওদের কাছে কি মনে হয়, ওরা কিন্তু এখন সেই অবস্থাতে আছে যে অবস্থাতে একসময় তুমি ছিলা। অর্থাৎ তোমরা সিরিয়াস অবস্থায় আছো এবং তোমাদের আসলে এই অর্জনটা করতে হবে, মানে যেভাবেই হোক কষ্ট করে হোক একটা অর্জন জীবনে করতে হবে। মধ্যবিত্ত থেকে যদি একটু ভালো অবস্থানে যেতে চাও বা একটু বাবা মার মুখে হাসি ফোটাতে চাও, দেখো তোমরা বলো না যে আপু মোটিভেশন দেন মোটিভেশন দেন। মোটিভেশন বলতে আসলে আমার কাছে যেটা মনে হয় যে তুমি তোমার বাবা মার দিকে একবার তাকাও, দেখো তোমার বাবা কত কষ্ট করছে। আমি এখন যদি আমাকে যদি কেউ বলে যে আপু আপনার সবচেয়ে খুশির মোমেন্ট কোনটা, আপনার কখন আপনার অনেক বেশি ভালো লাগে, আমি বলবো যে আমার বাবা যখন বসে বসে মোবাইল টিপে তখন দেখতে আমার অনেক ভালো লাগে। যে আমার বাবা বসে বসে ফোন চালাচ্ছে, টেনশন ফ্রি, যে কালকে কি খাবো বা আমাদের সংসার কিভাবে চালাতে হবে এটা নিয়ে আমার বাবাকে টেনশন করতে হচ্ছে না। এবং আমার বাবা যখন বসে বসে মোবাইল চালায় তখন আমার খুব শান্তি লাগে, এটা আমার এখন শান্তির একটা বিষয়। আবার যখন আমি আমার আম্মুকে দেখি হাসে, আমার আম্মুর মুখে চেহারাতে কোনো টেনশনের ছাপ নেই, এই বিষয়টা আমাকে খুব শান্তি দেয়। তো এই যে শান্তি পাওয়া, জীবনে শান্তি, তোমরা বলো যে আপু আমরা শান্তি পেতে চাই, সুখ পেতে চাই, আমরা অনেক পরিশ্রম করব। তোমরা কেন পরিশ্রম করবা? জাস্ট এই যে এই মোমেন্টগুলোর কারণে। না, আমি আমাকে বলতে পারি আমি সাকসেসফুল আল্লাহর রহমতে, আমি যতটুকু অর্জন করছি। আমার বাবা অ্যাটলিস্ট এখন শান্তিতে মোবাইল চালাইতে পারে, এখন শান্তিতে মোবাইলে বিভিন্ন রিলস দেখতে পারে, এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। আমি অনেক ছোটোবেলার কথা যদি আমি বলি, আমি অনেক ছোটো ছিলাম তখন, বারবারই বলি বিষয়টা, যে আমি ছোটোবেলা থেকেই ইমোশনাল অনেক। তো আমার বাবা হচ্ছে তোমার দেশের বাইরে থাকতেন, জব করতেন দেশের বাইরে। তো এক সময় আমার পাশের বাড়ির দাদি এসে বলতো যে তোদের জন্য তোর বাবা এত কষ্ট করে। আমি ভাবতাম আমাদের জন্য এত কষ্ট করতে হয়, আমরা এত খাবার খাই, এত কিছু খাই, আমাদের জন্য কেন বিদেশে থাকতে হবে, কেন বিদেশে যাইতে হবে। মানে প্রতিবার বিদেশ যাওয়ার সময় আমার বাবা দেশের বাইরে যখন যাইতেন তখন আমরা অনেক কান্না করতাম, মানে আমি, আমার ছোট বোন, দাদি অনেক কান্না করতাম, অনেক, মানে অনেক, যে আজকে আমাদের কান্নার দিন আর কি, আব্বা বাবা যাইতেছে বিদেশ চলে যাইতেছে। তো আমি তখন মানে 6 বছর বা 7 বছর, পাশের বাড়ি দাদি এসে আমার বাবা ছবি তুলে পাঠাইছে, বিদেশ থেকে কাজ করতেছে, সেটা দেখাচ্ছে যে দেখো যে অনেক কষ্টের কাজ করতেছে আর কি, এগুলো ছবি তুলে পাঠাইছে বাড়িতে। তো ওই ছবিটা হাতে নিয়ে আমি অনেক কান্না করে দিছিলাম। মানে তখন আমি অনেক ছোট, আমি কি বুঝি জানি না, অতটুকু বাচ্চা মেয়ে। আমি ওই মোমেন্টটা থেকে আমার মনের ভিতরে একটা ইচ্ছা যে আমি মেয়ে হয়েছি তো কি হয়েছে, আমি এমন কিছু করব যাতে আমার বাবার টেনশন করতে না হয়। যে একটা বড় ছেলে হলে সংসারের হাল ধরতো, এরকম একটা কথা শুনতাম যখন আমি বড় হচ্ছিলাম। সবাই বলতো যে তুই তো মেয়ে, তোর বাবার তো বড় ছেলে নাই, তাহলে সংসারের হাল কে ধরবে ভবিষ্যতে। তো আমি চিন্তা করলাম কেন আমি মেয়ে বলে কি সংসারের হাল ধরতে পারবো না, মেয়ে বলে কি ভালো কিছু করতে পারবো না। তখন আমার কাছে এই ব্যাপারগুলো ছোটোবেলা থেকে অনেক বেশি হিট করতো মাথাতে। আর আমি একটু অবজার্ভিং বেশি, মানে আমি অনেক কিছু অবজার্ভ করতে পারি। তো সব কিছু অবজার্ভ করতাম আশেপাশে মানুষজনের জীবন, জীবন ব্যবস্থা বা অনেক কিছু চিন্তা ভাবনা করে। তখন আমার মনের ভিতরে একটা ইচ্ছা থাকতো যে আমি বড় হয়ে অনেক ভালো একটা কিছু করব, যাতে অ্যাটলিস্ট আমার বাবা মাকে টেনশন করতে না হয়, সংসার চালানোর চিন্তা করতে না হয়। যেহেতু মিডল ক্লাস থেকে আসছি, আল্লাহর মতে এখন যেতটুকু অর্জন করছি, আমি নিজেকে খুশি ভাবি বা সাকসেসফুল ভাবি, বা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকু দিচ্ছে আমি অনেক হ্যাপি যে অ্যাটলিস্ট আমার বাবা টেনশন ফ্রিভাবে মোবাইলে রিলস দেখতে পারে। এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে খুশির বিষয় এখন। আমার মা অ্যাটলিস্ট টেনশন ফ্রিভাবে, যে কালকে আমাদের সংসার কিভাবে চলবে এগুলো নিয়ে টেনশন করতে হয় না। আমার মায়ের চোখের নিচে কালি পড়ে যায় না এখন, ব্যাপারটা ওরকম যে টেনশন করতে করতে বাবা মাদের দেখো, একটা ফ্যামিলি, কে তোমার পোর ফ্যামিলি থেকে আসছে বা কে তোমার ভালো ফ্যামিলি থেকে আসছে, তাদের চেহারা দেখলে বোঝা যায়। কারণ তাদের চেহারার ভিতরে একটু কেমন যেন চিন্তার ভাব বা চোখের নিচে একটা ভাঁজ থাকে, টেনশনের ভাঁজ থাকে। যারা একটু পোর ফ্যামিলি থেকে আসে বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে, ওই রকম ভাঁজ আমি আমার মায়ের চোখে দেখতে পাই না। এই বিষয়টা আমার কাছে অনেক বেশি হ্যাপি মোমেন্ট। এটাই আসলে অর্জন, এটাই আসলে শান্তি। তো আমি তোমাদের একটাই কথা বলি যে জীবনে এমন কিছু করো যাতে তোমার বাবা মাকে দেখে তুমি খুশি হতে পারো, যে অ্যাটলিস্ট আমার কারণে আমার বাবা মা খুশি আছে, আমার উপর সন্তুষ্ট আছে। এটাই সাকসেস আমার কাছে, এটাই সাকসেসের আপাতত সংজ্ঞা। তো তোমাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো করে পড়াশোনা করো। ইনশাল্লাহ আগামীকালকে আবার একটা জিকে ক্লাসে দেখা হবে আমাদের।